সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। মিডিয়েট কর্তৃক আয়োজিত আজকের অনলাইন জৈব রসায়ন কোর্সের পঞ্চম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করছি আমরা সবাই ভালো আছি। আর পরীক্ষা, এইচএসসি পরীক্ষা যেহেতু সামনেই চলে আসতেছে, যত দিন যাচ্ছে ততই কাছে আসতেছে, তো তোমাদের পড়াশোনাটাও আশা করি আগের থেকে আরও বেগবান হয়েছে আর কি, যে সবাই একটু পড়াশোনার টেবিলে বসতেছো। এতদিন তো মোটামুটি বেশ গায়ে বাতাস লাগিয়েই ঘুরে বেড়াচ্ছিল, এখন একটু পড়াশোনার টেবিলে বসতে হবে সবাইকে। তো বিগত ক্লাসে আমরা শেষ করেছিলাম বিক্রিয়ার যে মূল মেকানিজম সেখানে। তো সেই মেকানিজমকে একটু বলি। আমরা আসলে বিক্রিয়ার মূলত চারটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া, 2 হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 3 অপসারণ বিক্রিয়া, 4 সমানুকরণ বিক্রিয়া। তো তোমাদের জন্য এর আগে আমি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন বিভিন্ন কিছু শিখেছিলাম। তো আজকে প্রথমত কাজ হচ্ছে তোমাদের, এই যে দেখো আমি পিছনে 2টা এমসিকিউ দিয়েছি। মনে করো এই যে 2টা এমসিকিউ দিয়েছি, এই 2টা এমসিকিউ তোমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয়টা, এটা তো ভার্সিটি পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে, যে এটা সক্রিয়তা না স্থায়িত্ব। যারা আগের ক্লাসে পড়ছিলে তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিয়েছিলাম, যারা আজকে হয়তো নতুন জয়েন করবে তারা একটু জিনিসটা ভালোভাবে আবার একটু খেয়াল করো। তো সবাই একটু অ্যান্সার করো তো তাড়াতাড়ি দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল? আমরা 3টা জিনিস পড়েছিলাম, যে একটা হচ্ছে সুষম বিভাজন, আরেকটা হচ্ছে বিষম বিভাজন। সুষম মানে ঠিক মাঝখান বরাবর ভেঙে যাবে, তাহলে দুটো মুক্তমূলক, যাকে আমরা বলতেছিলাম ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। আর যদি বিষম বিভাজন হয় তাহলে কি হবে, একজন বেশি পাবে, একজন কম পাবে। যে বেশি পাবে তাতে ইলেকট্রন বেশি, তার মানে সে কি হবে, নিউক্লিওফাইল। আর যার কম হবে সে কি হবে, ইলেকট্রোফাইল। তাহলে দেখো সেইভাবে একটা প্রশ্ন দেওয়া আছে যে নিচের কোনটি ইলেকট্রোফাইল। তাহলে আমরা তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলি যে কোনটি ইলেকট্রোফাইল। হ্যাঁ, গুড ইভিনিং জ্যোতিপ্রকাশ, ভালো আছি আমি, তুমি কেমন আছো? ঠিক আছে, তাহলে একটু দেখো এখন কিন্তু মোটামুটি যে আবহাওয়ার পরিবর্তন, সবার বাসাতেই মোটামুটি জ্বর ঠান্ডা লেগেই আছে। তো দেখা যাবে বেশিরভাগ টেস্ট করলে এই করোনা পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এর মধ্যে আমরা সবাই সাবধানে থাকবো। হাঁচি কাশি দিতে গেলে রুমাল ব্যবহার করব, যাতে আমাদের থেকে কেউ সংক্রমিত না হয়, এবং নিজেরা নিজেদের যত্ন নিব। ঠান্ডা লাগাবো না, গরম ঠান্ডা তো আছেই, বাইরের রোদ থেকে সেই ঠান্ডা পানি খাবো না। মোটামুটি নিজেদের যেভাবে মেনটেন করতে হয় নিজেকে ভালো থাকার জন্য, সেটা আর কি ব্যবস্থা করতে হবে। তো দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল? আর কার্বন আয়ন RMgX, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড, পটাশিয়াম সায়ানাইড। এবং নিচে আছে কোনটি কার্বন আয়নের সঠিক সক্রিয়তার ক্রম। দুইটা আমাকে একটু অ্যান্সার করে দাও তো। একটু অ্যান্সার করো তাড়াতাড়ি দেখি, ঠিক আছে? যারা জয়েন করেছো তারা সবাই 2টা একটু অ্যান্সার করো তো। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র রাশিদুল ইসলাম রাহাত। আচ্ছা, তুমি কি 2 নম্বরে 4 বলছো নাকি 2 নম্বরে 3? কোনটা বলছো আমি ঠিক বুঝি নাই, একটু ভালো করে বলো তো। 2 নম্বরের অ্যান্সার তুমি 4, 3 দুটাই বলেছো, একটু ভালো করে খেয়াল করো। বলা হয়েছে কোনটি সক্রিয়তা ক্রম, স্থায়িত্ব কিন্তু বলা হয়নি, বলা হয়েছে কোনটি সক্রিয়তার ক্রম। তাহলে যারা আছো তারা একটু তাড়াতাড়ি দেখো তো, একটু অ্যান্সার করো তো তাড়াতাড়ি। এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কার্বন আয়ন আর হচ্ছে কার্বনিয়াম আয়ন, এই দুইটার সক্রিয়তা এবং স্থায়িত্ব মনে রাখতে হবে। স্থায়িত্ব যেটা, সক্রিয়তা তার বিপরীত, ঠিক আছে? ওকে। আর নিচের কোনটি ইলেকট্রোফাইল? এরকম প্রশ্নটা আসবেই, এটা মেডিকেলেও আসছে বিগত বছরে, এইচএসসি পরীক্ষায় তো থাকেই, ঠিক আছে? ওকে, কি হলো, কেউ অ্যান্সার করতেছে না কেন সেভাবে? নাকি পড়াশোনা হয় না এই বাসায়? কোনটা? একটু পড়াশোনা করতে হবে তো। জৈব যৌগের কিছু জিনিস, যেমন আজকে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3টা সম্পর্কে জানবো, একদম টু দ্য পয়েন্টে, যতটুকু দরকার ঠিক যেটুকু বলে দিব সেটুকুই পড়বো, এর বাইরে আমরা কিছুই পড়বো না, ঠিক আছে? হ্যাঁ, গুড। প্রিয়ন্তী সাহা, থ্যাংক ইউ। তাহলে নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটার অ্যান্সার হবে SO3, কারণ এখানে 6টা ইলেকট্রন আছে। 3 অক্সিজেন মানে হচ্ছে 3 দুগুণী 6, 6টা ইলেকট্রন। হ্যাঁ, 1 জ্যোতিপ্রকাশ, থ্যাংক ইউ।
দীপচয়ন SO3, হ্যাঁ পরেরটা আনসার করো তাড়াতাড়ি। তো তাহলে নিচের কোনটি ইলেকট্রোফাইল, এটা হচ্ছে SO3, ওকে। আর কোনটি কার্বন আয়নের সঠিক স্থায়িত্বের ক্রম? যারা একের SO3 ছাড়া কোনোটা বলতেছো সেটা কিন্তু ভুল, ওকে। হ্যাঁ 2 নম্বরে 3, না এই যে ভুল করে ফেলছো। আমরা জানি কার্বন আয়ন মানে কোনটা, কার্বন আয়ন হচ্ছে নেগেটিভ। মানে কি, নেগেটিভে আমরা যত বেশি আর যুক্ত করব, মানে এখানে যত বেশি আর কার্বনের সাথে যুক্ত হবে তত এরা ইলেকট্রন দিবে। কারণ আমরা জানি অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে অ্যালকাইল যখন ইলেকট্রন এখানে আরো দেয়, তাহলে কি এখানে নেগেটিভ কি আরো বেড়ে যাবে না? আর নেগেটিভ যদি বেড়ে যায় তাহলে তার স্থায়িত্ব কমে যাবে, আর যার স্থায়িত্ব যত কম তার সক্রিয়তা তত বেশি। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কোনটা? যেখানে যত বেশি আর থাকবে। তার মানে এই যে খেয়াল করো, এইখানে 3টা আর, হ্যাঁ রাশিদুল ইসলাম রাহাত এবার তো সঠিক বলেছ। দীপচয়ন ভুল হয়েছে কিন্তু। 123 এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম, আর সক্রিয়তার ক্রম হচ্ছে 321। আমি প্রশ্নটাকে একটু উল্টোভাবে দিছি। আমরা আগের দিন শিখেছিলাম স্থায়িত্বের ক্রম কোনটা, তখন বলেছিলাম যে কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে স্থায়িত্ব হচ্ছে 321। এটা কি? এটা হচ্ছে স্থায়িত্ব। আর কার্বন আয়নের ক্ষেত্রে স্থায়িত্ব বলেছিলাম 123। এটা কি ছিল? এটা ছিল স্থায়িত্ব। জানি যে তোমরা আজকে জিনিসগুলো ভুল করবে, এই জন্যই আমি এটা নিয়ে আবার একটু শুরুতে আলোচনা করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। কার্বনিয়াম হচ্ছে 321, কার্বন আয়ন হচ্ছে 123। তাহলে কার্বন আয়নের স্থায়িত্ব যদি 123 হয় তাহলে সক্রিয়তা কি হবে? এর উল্টা হবে। তার মানে 321 হবে সক্রিয়তা। তাহলে 321 কোথায় আছে? এই যে 3, 2, 1। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ। তাহলে যারা খ দিয়েছো আচ্ছা, এখানটা প্রশ্ন করেছে যে অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা গ্রুপ কেন? কারণ অ্যালকাইলমূলকে যে মনে করো কার্বনটা থাকে, এইখানে তো মনে করো একটা হাত ফাঁকা আছে, তাহলে তো সে কী করতে পারে? এখানে যেটা দরকার সেটা তো অন্য কাউকে দিতে পারে। এই যে মনে করো এখানে যে হাইড্রোজেনগুলো আছে, এদের মধ্যে যে বিভিন্ন ইলেকট্রনগুলা, এইখানে যে হাইড্রোজেনের অভাব, তাহলে এরকম কেউ যদি আসে তাহলেই তো সে তাকে নিতে পারবে। তার মানে কি এখানে একজন অভাব আছে, সে চাইলে সেই ইলেকট্রনটা কাউকে দিতে পারে, এই জন্য ইলেকট্রনটা দিতে পারে সে। অ্যালকাইল মূলকের যেহেতু একটা হাত ফাঁকা আছে, ওই হাতে ইলেকট্রন আছে দেওয়ার মতো, তাহলে সেই ইলেকট্রনটা সে তখন দিতে পারে। এই জন্য অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, ঠিক আছে। তাহলে অ্যালকাইল মূলক দিলে কি হবে? অ্যালকাইল মূলক দিলে এখানে বেড়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল সক্রিয়তা। হ্যাঁ আসবে, ওয়ালাইকুম আসসালাম শ্রাবন্তী, হ্যাঁ থ্যাংক ইউ, খ সঠিক। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সক্রিয়তা, কিন্তু প্রশ্নে যদি আমরা বলতাম স্থায়িত্ব, তখন অ্যান্সার হতো আমার এইটা। তখন স্থায়িত্ব বেশি হলো সবচেয়ে এইটা, তারপর 123। ওকে, তাহলে গ অ্যান্সার হতো যদি প্রশ্ন আসতো কোনটি স্থায়িত্বের ক্রম, আর প্রশ্ন যদি হয় সক্রিয়তার ক্রম, অনেক ক্ষেত্রে এটা বলা যায়, সমযোজিতে অংশগ্রহণ করলে কি বলা যায়? হ্যাঁ অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু তার একটা হাত ফাঁকা আছে এটা বলা সম্ভব। তাহলে সক্রিয়তার এটা হচ্ছে স্থায়িত্ব, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এটা হবে সক্রিয়তা, এটা হবে স্থায়িত্ব। ওকে, তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ইনফিনিটি স্টার টপিক। এরকম ইনফিনিটি দিয়ে এখানে একটা স্টার দিয়ে রাখো। এই কার্বনিয়াম, কার্বনায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এইখানে বাকি যেগুলো আছে এই একটা এগুলো সবাই হচ্ছে নিউক্লিওফাইল। কেননা এইখানে সবার ইলেকট্রন আছে, এখানে সবার মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, এই জন্য সবাই হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, ক্লিয়ার গেল।
এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে রাখবে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, আর অ্যারাইল মূলক যেটা বেনজিন সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, সেটা ইলেকট্রন নিজের দিকে আরো টেনে নেয়। আচ্ছা, খেয়াল করো, আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, যে প্রশ্নটা গতবার মানে 2021 সালে এমবিবিএস পরীক্ষায় এসেছিল, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আর কি। বলো, এই বিক্রিয়া কোন মেকানিজমে ঘটে? এটা আসছিল 2021 মানে গত বছর আর কি। আর এই বছর মেকানিজম দিয়ে আরেকটা প্রশ্ন হবে। আমার মনে হচ্ছে এবার বেনজিন থেকে প্রশ্ন হবে, বেনজিনের মেকানিজম। ঠিক আছে, তাহলে বলো। সরি, আমার একটু ঠান্ডা লাগছে আর কি। আচ্ছা, আমি অপশানগুলো লিখি। আচ্ছা, আমরা কি জানি কেন্দ্রাকর্ষীর আরেক নাম হচ্ছে নিউক্লিওফিলিক, আর ইলেকট্রন আকর্ষীর আরেকটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক। এই যে বিক্রিয়ার মেকানিজম, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে কোথায় কোনটা ঘটেছে, প্রশ্ন আসবেই। ঠিক আছে, হ্যাঁ, SO3-তে অষ্টক সংকোচন ঘটেছে কারণ ওইখানে দুটো ইলেকট্রন কম আছে। যেখানে অষ্টক সংকোচন ঘটে তাকে বলা হয় লুইস অ্যাসিড, আর লুইস অ্যাসিডগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। যাদের ইলেকট্রন বেশি আছে তারা হচ্ছে লুইস ক্ষার, আর লুইস ক্ষারক হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, ক্লিয়ার? তার বলো, কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তারপরে হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুথ, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। বলো অ্যান্সার কোনটা হবে? ঠিক আছে, তাড়াতাড়ি বলো। তাহলে এই যে বিক্রিয়ার মেকানিজম, এখানে কি হলো বলো তো? এখানে এই যে হ্যালোজেনটা ছিল নেগেটিভ আয়ন অর্থাৎ হ্যালাইড মূলক, সেই হ্যালাইড মূলককে OH মাইনাস অর্থাৎ হাইড্রক্সিল মূলকটা কি করছে? এটা এখানে যে বসছে, তাহলে এর সাথে আরেকটা জিনিস যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটা। এটা কি ধরনের বিক্রিয়া? সহজ কথা, একজনের পরিবর্তে যদি আরেকজন এসে বসে তাহলে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে তো আমরা এটা শিওর হয়েই যাচ্ছি, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, নাজিয়া নাফিয়া থ্যাংক ইউ, খ। শ্রাবন্তী মহলি খ, থ্যাংক ইউ, দুইটাই সঠিক। তাহলে অ্যান্সার হবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো, আমি এটা বুঝে গেলাম যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? হ্যালোজেনকে সরায় বসতেছে OH মাইনাস। এখন আমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের প্রতিস্থাপন। তাহলে আমার যে চারটা অপশান আছে সেই চারটা অপশানের মধ্যে আমি দুটো অপশানকে বাদ দিয়ে দিতে পারি, যেহেতু বলছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে জুথ দুইটা অলরেডি বাদ হয়ে যাবে, তাহলে বাকি যে দুইটা প্রতিস্থাপন আছে তার মধ্যে আমার অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে, এটা কি ইলেকট্রন আকর্ষী হবে নাকি কেন্দ্রাকর্ষী হবে? আমি কি বলেছিলাম আগের দিন? ইলেকট্রন আকর্ষী হচ্ছে সেইগুলা যাদের ইলেকট্রন কম থাকবে, তার মানে তারা পজিটিভ হবে। তারা কি হবে? পজিটিভ হবে, ইলেকট্রন কম থাকবে। তো বলো তো কি পজিটিভ না নেগেটিভ? আমি তো উপরে লিখেই দিয়েছি, এটা কি? আমরা জানি X মাইনাস নেগেটিভ, OS মাইনাস নেগেটিভ। তাহলে যে নেগেটিভ তার অর্থ কি? তার ইলেকট্রন বেশি। তাহলে যার ইলেকট্রন বেশি সে কি হবে? ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল হবে? নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের বাংলাই হচ্ছে কেন্দ্রাকর্ষী। তাহলে অ্যান্সার কোনটা হবে? প্রতিস্থাপন। কোন ধরনের প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? তাহলে অ্যান্সার হচ্ছে নেগেটিভ। তার মানে নতে ন, নেগেটিভের মধ্যে ন আছে, নিউক্লিওফাইলের মধ্যে ন আছে। তাহলে নিউক্লিওফাইলের বাংলাই হচ্ছে কি? কেন্দ্রাকর্ষী। তাহলে এটার অ্যান্সার কি হবে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এই প্রশ্নটাই কিন্তু গতবার এসেছিল একদম এইভাবে। তাহলে দেখছো, যদি বেসিক লেয়ার না থাকে
যে বিক্রিয়ার মেকানিজমটা কি, তাহলে কি আমি অ্যান্সার করতে পারবো এটা? এবং আরও ভালো একটা কথা বলি, এটা কিন্তু অনুশীলনীর একটা প্রশ্ন, একদম হুবহু অনুশীলনী। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে মেডিকেলে গত বছর 6টা প্রশ্ন আসছে জৈব যৌগ থেকে, 6টা প্রশ্নই আসছে অনুশীলনী থেকে, 6টাই। 25টা প্রশ্নের 17টা প্রশ্ন আসছে অনুশীলনী থেকে। ভাবা যায় এটা? 25টা প্রশ্নের 17টা প্রশ্ন অনুশীলনী থেকেই আসছে শুধু, সেটা হাজারিনাক স্যারের বই থেকে এবং কবির স্যারের বই থেকে। এই জন্য তোমাদেরকে আমার উপদেশ থাকবে যে তোমরা আর কিছু না পড়ো, একটু ভালোভাবে অনুশীলনীটা সলভ করবা, ভালোভাবে অনুশীলনীগুলো সলভ করবে। যদি অনুশীলনী সলভ করো তাহলে তুমি 15 থেকে 20টা খুব ভালোভাবেই পারবে, খুব ভালোভাবে পারবা 15 থেকে 20টা। তবে অনেক প্রশ্ন আসে বেশ জটিল, অনেক প্রশ্ন আসে বেশ জটিল। এই যে এই জিনিসগুলো তো এত সহজ নয়, একটু বুঝে শুনে পড়তে হবে, কারণ তো পরীক্ষা মনে থাকবে না তো মুখস্থ করলে। তাহলে এইটা যেমন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তাহলে আমরা একটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেখে আসি। আমার মনে হয় এবার এটা থেকে প্রশ্ন আসতে পারে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন থেকে। হ্যাঁ, আরো ভালোভাবে বলছো, এটা হচ্ছে SN1 SN2 দুটো টাইপ আছে। এটা আমরা পরে শিখবো যখন আমরা অ্যালকাইল হ্যালাইড দেখবো। SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যাকে বলা হয় প্রতিস্থাপনের ইংরেজি শব্দ। SN নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, 1 আর 2 দুইটা টাইপ আছে। শ্রাবন্তী অ্যান্সার করেছো টাইপ 2, ওকে থ্যাংক ইউ। বাট এটা অনেকে বুঝবে না এখন যে এটা কেন টাইপ 2, এটা আমরা পরে শিখবো, ঠিক আছে? কারণ ও পড়েছে বলে আগে থেকে, এই জন্য এটা জানে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা আগেরটা ছিল কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, এবার দেখবো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন কোনটা। ইলেকট্রন আকর্ষী মানে এই যে এটা, যেটা এটা কোনটা দেখো, একটা বিক্রিয়া দেখাই। এই যে দেখো আমাদের বেনজিন, কে ছিল? বেনজিন। বেনজিনের যদি কোনো প্রতিস্থাপন বিক্রিয়া পরীক্ষায় আসে, সেটা চোখ বন্ধ করে অ্যান্সার হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, যাকে বলা হয় বাংলায় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। ওকে, তাহলে যদি হ্যালাইডের বিক্রিয়া আসে, ভালো করে শোনো কিন্তু কথাটা, যদি হ্যালাইডের বিক্রিয়া আসে তাহলে হবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, আর যদি বেনজিনের বিক্রিয়া আসে তাহলে হবে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। খুব ভালো করে স্টার দিয়ে লিখে নাও। মনে করো বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া আমি লিখছি, বা মনে করো বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া, যাকে আমরা বলতে পারি হ্যালোজিনেশন। এই বিক্রিয়ায় একটা হ্যালোজেন বাহক লাগে, এটাকে বলে হ্যালোজেন বাহক। এটা কিন্তু এক প্রকার লুইস অ্যাসিড। এটা কি করে জানো? আমি এটা কেন নিচ্ছি পরীক্ষায়, কি দরকার আমার? এটা হলো আমাকে ইলেকট্রোফাইল তৈরি করে দিবে। কিভাবে? এ করবে কি, এর সাথে বিক্রিয়া করবে, করে FeCl4 মাইনাস আর Cl প্লাস, এই যে প্লাস, আমরা কি বলছি প্লাস মানে কোনটা? যেটা ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, এইবার এই ইলেকট্রোফাইল যে এর উপরে বসে যাবে। তাহলে বসে গেলে কি হবে? দেখো কি হচ্ছে তাহলে বিষয়টা। তাহলে এইখানে আমার যে Cl প্লাসটা তৈরি হলো, সেই Cl প্লাসটা এখানে এসে বসে যাবে, এই যে হয়ে গেল। তাহলে ছিল কি? ছিল একটা হাইড্রোজেন। সেই হাইড্রোজেনকে সরায় কে বসলো? ক্লোরিন পজিটিভ Cl প্লাস। এই জন্য যেহেতু পজিটিভ জিনিস বসছে, তাই এটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক, অর্থাৎ অ্যাটাকার, অর্থাৎ যে আক্রমণকারী বিকারক। এ হলো একে আক্রমণ করছে যে, তাহলে এ হচ্ছে আমার সেই সাবস্ট্রেট, এ হলো সাবস্ট্রেট, আর ক্লোরিনটা হলো আক্রমণকারী বিকারক হয়ে তৈরি হলো এইটা। যৌগটার নাম কি? ওই যে সামনে শুধু ক্লোরো অ্যাড করে দেব, ক্লোরো বেনজিন। হয়ে গেল আমার প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা কি ধরনের প্রতিস্থাপন? একটু কমেন্ট করো সবাই। তাহলে বলো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এই যে বললাম বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরোবেনজিন তৈরি হলো, এই যে বিক্রিয়াটা, এটা কোন ধরনের বিক্রিয়া? এই যে আমি অপশনগুলো দিয়েছি এর মধ্যে বলো কোনটা হবে অ্যান্সার। বলো তাড়াতাড়ি বলো, কোনটা অ্যান্সার হবে? বলো এটা কি, আগে বলো যে এটা কি যুত বিক্রিয়া না প্রতিস্থাপন বিক্রিয়া? হ্যাঁ নাজিয়া রাফিয়া, থ্যাংক ইউ। এটা ঘ দিয়েছে আনসার, সঠিক উত্তর ঘ। হ্যাঁ দীপচার, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, গুড। তাহলে খেয়াল করো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে বুঝলাম? কেউ কাউকে, মনে করো আমি এখানে একটা চেয়ারে বসে আছি, এখন কেউ যদি এসে এই চেয়ারটায় বসতে চায়,
তাহলে কি আমাকে না উঠাইলে সে চেয়ারে বসতে পারবে? তাহলে আমাকে আগে উঠতে হবে, তারপর সে চেয়ারে এসে বসবে। এই ঘটনাটাই ঘটছে। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে কি ছিল? একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনকে সরায় ক্লোরিনটা এখানে বসে গেছে। তাহলে একজনকে সরায় বসে গেল। আমরা ফুটবল খেলায় কি দেখি? একটা প্লেয়ার খেলতে খেলতে হঠাৎ করে মনে করো কোনো কারণে সে অসুস্থ হয়েছে বা সে খেলতে আর মানে তার কষ্ট হচ্ছে আর কি, তখন কোচ কি করে? সেই প্লেয়ারটাকে উঠায় তার পরিবর্তে আরেকজনকে নিয়ে আসে। এটাকে কি বলে? সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। তাহলে এই যে সেই প্রতিস্থাপনটা এখানে হচ্ছে, হাইড্রোজেনকে সরায়ে আমি ক্লোরিনকে বসায় দিলাম। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে দুটোর মধ্যে একটা হবে, কোনটা হবে? ক্লোরিন পজিটিভ। পজিটিভ মানে কি? ইলেকট্রোফাইল। তাহলে এটা কোন ধরনের? ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। হ্যাঁ দীপচয়ন, থ্যাংক ইউ। হ্যাঁ সবাই সঠিক। মৌমিতা, শ্রাবন্তী, বাহালি আসেন। এই যে এখন যেমন সঠিক উত্তরগুলো দিচ্ছ তোমরা সবাই, আমি আশা করব পরীক্ষার হলেও যেন এইভাবে দেখেই আমরা সঠিক অ্যান্সার করতে পারি, যেন কনফিউশন না হয়। তাহলে বেনজিনের কোনো প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালাইড বা অ্যালকোহলের কোনো প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, ক্লিয়ার? খুব ভালো করে। আচ্ছা, গেল। তাহলে আমরা বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই তিনটা টপিক আজকে আমরা শিখব। ঠিক যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুভাবে শিখব। আমি পয়েন্ট আকারে বলবো যে কিভাবে আমরা পড়াগুলো সেইভাবে নোট করবে, সেইভাবে ঠিক পড়াগুলো খাতায় যেভাবে থাকবে সেইভাবেই, এর বেশি আমরা কিছু বলবো না, ঠিক আছে? সেটা তবে মনে রাখবে, মেডিকেলের পরীক্ষায় কিন্তু ব্যবহার থেকে বেশি প্রশ্ন আসে। বিগত মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোতে দেখা গেছে যে বেশি ব্যবহার, ওই যে পলিপ্রোপিলিন, ইথিলিন, এগুলোর ব্যবহার থেকে বেশি প্রশ্ন ছিল। এবং জৈব যৌগের বিগত বছরটা মানে 21-22 যেটা আসছে, সেই প্রশ্নে আবার ব্যবহার ছিল না, সেটা ছিল পুরাই বেসিক নির্ভর একটা প্রশ্ন। যেমন হেক্সিন 3 কোন ধরনের সমানতা দেখায়? একটু অ্যান্সার করতে তাড়াতাড়ি। হেক্সিন 3 কোন ধরনের সমানতা দেখায়? কার কথা বলছি বলো তো? হেক্সিন 3, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করো। হেক্সিন 3, ওকে। আরেকটা আসলে হচ্ছে এইটা, এই যে আগের বিক্রিয়াটার মেকানিজম কোনটা। এইভাবে আমি ধরে ধরে প্রতিটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিব যে 6টা প্রশ্ন কীভাবে আসছে। এই ধরনের টাইপেরই প্রশ্ন হবে এবং ভালোভাবে জৈব যৌগ যেটুকু পড়বো তোমরা অনুশীলনী সলভ করবে বেশি বেশি। আর যেটাই সমস্যা হবে, মনে হবে যে ভাই এটা ভুল আছে বা আমি বুঝতেছি না, সেটা আমাকে প্রশ্ন করবে অনুশীলনী রিলেটেড যেগুলো আছে আর কি। কারণ অনেকগুলো প্রশ্নের অ্যান্সারে কিন্তু ভুল আছে অনুশীলনীতে। ওকে, তাহলে এটা মুছে দিলাম। গুড। হ্যাঁ পার্থকুণ্ডু, থ্যাংক ইউ। সিস্টেম সমানতা, সিস্টেমস। ওকে, তাহলে হেক্সিন 3 আমি যেটা লিখেছিলাম, তাহলে এটাকে একটা অ্যালকিন। আগের দিন একটা সূত্র শিখেছিলাম, 80তে অবশেষে অচেতন। তাহলে অবশেষে ছিল হচ্ছে অ্যালকিনের জন্য, অবশেষে। এই অবটা কি? অবস্থান। অবস্থান মানে কোনটা? সিস্টেমস। মনে রাখবে অ্যালকিনের দুটো সমানতা হতে পারে, একটা হচ্ছে অবস্থান সমানতা, আর একটা হতে পারে সিস্টেমস, মানে আমরা যাকে জ্যামিতিক সমানতা নামে চিনি। তবে জ্যামিতিক সমানতা অপশনে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাহলে এটা হবে হয় সিস্টেমস ব্র্যাকেটে জ্যামিতিক, যেটাই আসবে না কেন আমরা সেটাই অ্যান্সার করব। যদি এটা না থাকে তখন অ্যান্সার দিব হচ্ছে অবস্থান সমানতা। বুঝতে পারছি? প্রথমে এটা প্রায়োরিটি পাবে, তারপর এটা হবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ দীপচয়ন, থ্যাংক ইউ। জ্যামিতিক সবসময় সিস্টেমস নাও উল্লেখ করতে পারে, এই জন্য সিস্টেমসই যে জ্যামিতিক সমানতা এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সবসময় সিস্টেম জেনে আসলাম পরীক্ষায় দিয়ে দিল জ্যামিতিক, আবার যেন কনফিউজ না হয়ে যায় জ্যামিতিক আবার কোনটা। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা শুরু করি অ্যালকেন থেকে। ওকে, অ্যালকেন। প্রথমে আসো যে আমরা এগুলো থেকে কি কি পড়ব।
আচ্ছা দেখো, অ্যালকেন থেকে আমরা প্রথমে যেটা জানবো, এই যে মনে করো আমরা যে কোনোটাই পড়ি না কেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলো আমরা একই প্যাটার্ন ফলো করবো পড়াটা। প্রথমে আসো সাধারণ সংকেত। দুই নম্বরে আমরা জানবো যে এর বিক্রিয়ার মেকানিজম কি, অর্থাৎ এর যে বিক্রিয়া সেটা কোন ধরনের বিক্রিয়া দেখায়, বিক্রিয়ার ধরন। তিন নম্বরে আসো সমানতা, মানে অ্যালকেন কোন ধরনের সমানতা দেখায়। চার নম্বরে জানবো প্রস্তুতি। পাঁচ নম্বরে জানবো হচ্ছে বিক্রিয়া, মানে বিভিন্ন যৌগের বিভিন্ন বিক্রিয়া থাকতে পারে। মনে করো একটু আগে আমরা যে কেন্দ্রাকর্ষী পরিস্থাপনটা দেখছিলাম, ওই যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করলাম, তাহলে দেখো এখানে কিন্তু দুটো জিনিস হলো। একটা হচ্ছে এটা অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া হলো, কিন্তু আবার এটা কিন্তু অ্যালকোহল তৈরির একটা বিক্রিয়া হয়ে গেল, মানে একই সাথে দুটো জিনিস হয়ে যাচ্ছে। তাহলে যেটা কোনো কিছুর প্রস্তুতি সেটা হতে পারে কোনো যৌগের বিক্রিয়া, বুঝতে পারছো? এই জন্য একই সাথে দুটো জায়গায় কাজ হবে কিন্তু। আর লাস্ট অফ অল শনাক্তকরণ। মনে রাখবে এই প্রস্তুতি আর বিক্রিয়ার মধ্যে যেগুলো নামযুক্ত বিক্রিয়া হবে, নামযুক্ত বিক্রিয়া, সেগুলো কিন্তু স্টার হবে বেশি, সেগুলো ভুলে গেলে চলবে না, ঠিক আছে? তাহলে নামযুক্ত বিক্রিয়াটা আমাদেরকে সবচেয়ে, এই যে আমরা প্রতিটা যে টপিক পড়ব সেগুলো ঠিক এই যে 6টা জিনিসের আওতায় থাকবে, ঠিক আছে? কি কি থাকতেছে? প্রথমে সাধারণ সংকেত, কার্যকরীমূলকের কথাটা আমি আর বললাম না, ওটা তো আসবেই, মানে সাধারণ সংকেতটাই ধরো আর কি, ওর মধ্যেই কার্যকরীমূলক চলে আসবে। আচ্ছা, 2 নম্বরে কি দেখবো? মনে করো সমানতাটা দেখবে, এটা কোন ধরনের সমানতা দেখায়। 3 নম্বরে দেখবো বিক্রিয়ার মেকানিজমটা কোন ধরনের। 4 নম্বরে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। 5 নম্বরে অ্যালকেন কি বিক্রিয়া দেখায়। আর 6 কি অ্যালকেনকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে ভালো। আচ্ছা, আমাকে একটু তাড়াতাড়ি বলে ফেলো তো, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? খুব ফাস্ট। অ্যালকেনের সাধারণ সংকেত আর বলে ফেলে অ্যালকেন কোন ধরনের সমানতা দেখায়। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। লিখে ফেলো তাড়াতাড়ি অ্যালকেনের সাধারণ সংকেত। এটা আমরা কম বেশি সবাই জানি, ঠিক আছে? তাড়াতাড়ি লেখো। তাই তো নাকি? এটা আমরা সবাই জানি না কম বেশি? হ্যাঁ, সবাই সঠিক, একদম ছোট বাচ্চাদের জিনিস, এটা আমরা সবাই পারবো। আচ্ছা, এরপরে আমাকে বলো যে অ্যালকেনের কার্যকরীমূলক কোনটা? এটা একটু তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। অ্যালকেনের কার্যকরীমূলক কোনটি? তাড়াতাড়ি। তাহলে আমরা সাধারণ সংকেত শিখলাম। এইভাবে আমরা প্রতিটা জিনিসের 1 নম্বর পয়েন্টে সাধারণ সংকেত রাখবো। 2 নম্বরে আসবে কি? সমানতা। আচ্ছা, সমানতার বিক্রিয়া ধরনটা আগে পিছিয়ে হলে সমস্যা নেই। তাড়াতাড়ি বলো, অ্যালকেনের কার্যকরীমূলক কোনটা? অ্যালকেনের কার্যকরীমূলকেরটা একটু দেখাও, যে অ্যালকেনের কার্যকরীমূলকটা দেখতে কেমন। আগের দিন সূত্র শিখেছিলাম 80-তে। আচ্ছা দীপচয়ন, এই জন্যই প্রশ্নটা করেছি, যেখানে কার্যকরীমূলক ছিল সেখানে একটা কথা বলা ছিল যে অ্যালকেনের কোনো কার্যকরীমূলক নেই। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যালকেনের কোনো কার্যকরীমূলক নেই। ক্লিয়ার? কারণ সিসি এটা আমরা যে কোনো যৌগের মধ্যেই পাবো, তাই বলে তো সেটা অ্যালকেন হয়ে যাচ্ছে না। এটা কার্বন আর কার্বনের একটা বন্ড বোঝানো হয়েছে, তাহলে এটা কিন্তু অ্যালকেনের সাধারণ সংকেত নয়। বুঝতে পারছি? কার্যকরীমূলক নয়। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত আমরা সবাই জানি, কিন্তু একটা কথা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে অ্যালকেনের কোনো কার্যকরীমূলক হয় না। তাহলে অ্যালকিন থেকে কার্যকরীমূলক শুরু। ওকে, ঠিক আছে? আচ্ছা, এবার সমানতা। কোন ধরনের সমানতা দেখায়? তাড়াতাড়ি একটা অ্যান্সার করি আমরা। অ্যালকেন কোন ধরনের সমানতা দেখায়? আচ্ছা, অলরেডি শ্রাবন্তী, থ্যাংক ইউ। চেইন সমানতা। দেখো আগের দিন আমরা একটা সূত্র শিখেছিলাম,
কিন্তু একটা অ্যান্সার করছো, তোমার অ্যান্সার অর্ধেক সঠিক। তুমি যদি 1 মার্কের প্রশ্ন হয় তুমি 0.5 পাবে, অর্ধেক পাবে। আমরা আগের দিন সূত্র পড়েছিলাম না, 80-তে অবশেষে অচেতন। সেই যে 80-তে, সেটাই তো ছিল অ্যালকেন। কি কি ছিল এখানে মনে আছে? আতে কি ছিল? আলোক সমানুতা। এটা কি ভুলে গেলে চলবে? হ্যাঁ, এটা তো কারো অ্যান্সার পেলাম না। সবাই তো চেইন অ্যান্সার করছো, আলোকটা কি অ্যান্সার করবে? সিতে হচ্ছে সিকল বা চেইন, যেটা তোমরা বলতেছো আর কি। তাহলে আলোক সমানতা বলতে হবে না? বলো তো কি বলছিলাম, যে অ্যালকেনের আলোক সমানতা দেখাতে গেলে সর্বনিম্ন কতগুলা কার্বন থাকতে হবে বলো তো? এই প্রশ্নটা আমরা পরীক্ষায় দিয়েছিলাম। আমি আগের দিন পড়ানোর সময় বলেছিলাম যে অ্যালকেন আলোক সমানতা দেখাবে কত কার্বনের উপরে, কত থেকে শুরু হবে আর কি। তাড়াতাড়ি অ্যান্সার করো ফার্স্ট। তাহলে সমানতা হচ্ছে 2টা, একটা হচ্ছে গুড নাজিয়া রাফিয়া, থ্যাংক ইউ 7। তাহলে 80-তে হচ্ছে আলোক সমাণু আর হচ্ছে চেইন, ঠিক আছে। দীপচরণ থ্যাংক ইউ, প্রিয়ন্তী সাহা, নাজিয়া রাফিয়া, দীপচরণ সবাই অ্যান্সার করছে চেইন। হ্যাঁ, তাহলে আমরা সিকোর এই আলোক সমানতাও কিন্তু মাথায় রাখবো। আলোক সমানতা কিন্তু অ্যালকেনের একটা বিশেষ সমানতা কিন্তু। আচ্ছা ওকে, তাহলে আমরা কি দেখলাম? প্রথমে শিখলাম সাধারণ সংকেত, দেখলাম যে কোনো কার্যকরীমূলক নেই। এরপরে দেখলাম সমানতা দেখায় 2টা, একটা আলোক সমানতা, একটা সিকল সমানতা। ওকে, এবার সব বিক্রিয়ার ধরন। বলো এটা কি ধরনের বিক্রিয়া দেখায়? কি ধরনের বিক্রিয়া দেখায় দেখি, এটা অ্যান্সার করো তো। অ্যালকেনের বিক্রিয়ার ধরন কোন ধরনের? যে পারবে 2টো অ্যান্সার হবে, একটা না 2টো, তাকে একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, ঠিক আছে? যে বলতে পারবা অ্যালকেনের বিক্রিয়ার ধরন 2টো, একদম উল্লেখ করে বলতে হবে। তাহলে বিক্রিয়ার ধরন শেষ হলে আমরা চলে আসবো প্রস্তুতির মধ্যে। কোথায় অ্যান্সার পাচ্ছি না কেন? বিক্রিয়ার ধরন তাড়াতাড়ি। প্রস্তুতি, প্রস্তুতিতে আমার 5টা বিক্রিয়া শিখবো আমরা। 5টা, কয়টা বিক্রিয়া শিখবো? 5টা। এই 5টা মানে অ্যালকেনের জন্য বিক্রিয়াটা একটু বেশি। মনে রাখতে হবে অ্যালকেনের বিক্রিয়া আমাদের শেখার দরকার নেই, আমরা শুধু প্রস্তুতি পার্টটা দেখবো। মানে আমাদের যে 4 নম্বর পয়েন্ট ছিল প্রস্তুতি, সেই প্রস্তুতিটা হলো অ্যালকেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে কয়টা বিক্রিয়া আছে, কই কেউ অ্যান্সার করোনি? খুবই দুঃখ লাগলো যে বিক্রিয়ার ধরন কেউ অ্যান্সার করোনি। মানে এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেবে, নিউক্লিওফিলিক দিবে, প্রতিস্থাপন দিবে, সংযোজন দিবে, কোনটা দিবে? আচ্ছা প্রতিস্থাপন লিখেছো ঠিক আছে, কিন্তু প্রতিস্থাপন মেকানিজম কি? কোন ধরনের প্রতিস্থাপন? শ্রাবন্তী মাহানি কাছাকাছি গেছো, হ্যাঁ যতটুকু অ্যান্সার করেছো ততটুকুই অনেক ভালো। একটা হচ্ছে প্রতিস্থাপন, তুমি লিখেছো প্রতিস্থাপন এবং সমানুকরণ। সমানুকরণ বিক্রিয়া সঠিক, আর প্রতিস্থাপন বিক্রিয়াটাও সঠিক, কিন্তু আমি আরেকটু ভিতরে, এটা কোন ধরনের বিক্রিয়া হয়? ফ্রি র্যাডিক্যাল নাকি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? আচ্ছা যারা ক্লাস করতেছো তারা একটু ভালো করে ক্লাস করো, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকেও তোমরা শেয়ার করতে পারো। আজকে যেটুকু পড়াই দিচ্ছি এর বাইরে দরকার পড়বে না আর আলাদাভাবে বিক্রিয়া দেখবা, যে একটু মজা লাগবে যে আমরা কতটুকু ঠিক দেখবো। এই যে এইভাবে সাজায় দেওয়া, এটা কিন্তু সব জায়গায় সাজায় দেওয়া নেই এভাবে, কেউ সাজাকে তোমাদের সেভাবে কেউ দিবেও না। এই জন্য আমি তোমাদেরকে একদম সুন্দর করে জিস্ট করে দিচ্ছি যে জৈব যৌগ পড়াটার জন্য ইজি হয় সর্বোচ্চভাবে। তাহলে দেখো প্রথমে আমরা কি দেখলাম? সাধারণ সংকেত দেখলাম, তারপর কার্যকরীমূলক নেই সেটা দেখলাম, এরপরে দেখলাম সমানতা কয় ধরনের হয়, বিক্রিয়ার ধরন কি হচ্ছে সেটা দেখলাম। হ্যাঁ, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক, ঠিক আছে? তাহলে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া সেটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কিন্তু
যদি সূর্যালোকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া হয়, যেমন এই যে সূর্যালোকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া, মনে করো আমরা প্রথম ধাপটাই দেখাইলাম, এই যে এই বিক্রিয়া কোন মেকানিজমে ঘটে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এই শ্রাবন্তী কি অ্যান্সার করেছো? নিউক্লিওফিলিক। কিভাবে নিউক্লিওফিলিক হবে? হ্যাঁ, এখানে তো হাইড্রোজেন সরাচ্ছ, পজিটিভ জিনিস। ইলেকট্রোফিলিক। তাহলে বেনজিন এবং অ্যালকেন এদের প্রতিস্থাপন বিক্রিয়া হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে। আর এই যে যদি পরীক্ষা এরকম আসে, এই যে দিয়ে বলছে এইচ নিউ, তার মানে কি? সূর্যালোক। সূর্যালোকের উপস্থিতিতে যদি কোনো বিক্রিয়া হয় তাহলে অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি অ্যান্সার করো তো। যদি সূর্যালোকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া হয় তাহলে অ্যান্সার কি হবে? এইটাও কিন্তু এইবার মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। এই যে এইটা, যে সূর্যালোকের উপস্থিতিতে কোনো প্রতিস্থাপন বিক্রিয়া, সেটার মেকানিজম কি? ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, কোনটা হবে অ্যান্সার? প্রিয়ন্তী সাহা ভুল হচ্ছে কিন্তু। আমি বলেছি যে এটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক। এই যে উপরে লেখাই আছে, সূর্যালোকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া হলে সেটা কি হবে? ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় সূর্যালোক দেওয়ার অর্থই হচ্ছে এই বিক্রিয়ার মেকানিজম হবে কোনটা? ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে এটা কোন পদ্ধতিতে হবে? ফ্রি রেডিক্যাল। ইলেকট্রোফিলিকও না, নিউক্লিওফিলিকও না। ইলেকট্রোফিলিক হবে কোনগুলা? সূর্যালোক বাদে যত প্রতিস্থাপন বিক্রিয়া আছে, সূর্যালোক বাদে যত প্রতিস্থাপন বিক্রিয়া আছে সেটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর যদি সূর্যালোক থাকে সেটাই হবে শুধুমাত্র ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, নাজিয়া নাফিয়া, শ্রাবন্তী, থ্যাংক ইউ, সঠিক অ্যান্সার ফ্রি রেডিক্যাল। ওকে, ক্লিয়ার গেল। তাহলে আমরা বিক্রিয়া শিখলাম দুটো টাইপ, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হলো ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। এবার আসার প্রস্তুতি। আমরা প্রস্তুতি শিখবো কয়টা বলছি? 5টা। ঠিক আছে, 5টা। একটু তাড়াতাড়ি লিখে ফেলো 5টা কি কি আমরা শিখবো। প্রথমে লেখো ডিকার্বক্সিলেশন। দুই নম্বরে লেখো, তাহলে প্রথমে আমরা কোনটা শিখবো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এরপরে শিখবো হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন। 3 নম্বরে কি শিখবো? উডস। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। 4 নম্বরে কি শিখবো? গ্রিগনার্ড বিকারক থেকে। কি থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। আর 5 নম্বর ক্লিমেনসেন বিজারণ। এই যে দেখো বলেছিলাম নামযুক্ত বিক্রিয়া কখনোই বাদ দেওয়া যাবে না। এখানে আমরা নামযুক্ত বিক্রিয়া পেয়ে গেছি একটা উডস বিক্রিয়া, আরেকটা পেয়ে যাচ্ছি এই যে 5 নম্বরে যেটা শিখবো ক্লিমেনসেন বিজারণ। ঠিক আছে, এই 5টা আমাদেরকে শিখতে হবে, এই 5টা আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এটা ছাড়া আরেকটা বিক্রিয়া আছে, একটু লিখে রাখেন এখানে এই বিজারণের পাশে আর কি, উলফ কিশনার। এটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে আছে। উলফ কিশনার বিক্রিয়া মানে বিজারণ আর কি, উলফ কিশনার বিজারণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে উলফ কিশনার বিজারণের মাধ্যমে, উলফ কিশনার বিজারণের মাধ্যমে কোন জৈব যৌগটা প্রস্তুত করা যায়, তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার করে ফেলো যে উলফ কিশনার বিজারণের মাধ্যমে কোন জৈব যৌগটা প্রস্তুত করা সম্ভব। তাহলে অ্যান্সার কি হবে? কি হবে অ্যান্সার? বলো তাড়াতাড়ি। উলফ কিশনার রিয়াকশনের মাধ্যমে কোন জৈব যৌগ প্রস্তুত করা যায়? কি হবে অ্যান্সার বলো? এই 5টা বিক্রিয়া আমরা একটু জাস্ট অল্প অল্প করে শিখবো। মনে রাখবে এই যে ডিকার্বক্সিলেশন,
এই যে ডিকার্বক্সিলেশন, গুড। নাজিয়া নাফিয়া, দীপচয়ন, থ্যাংক ইউ। অ্যালকেন, শ্রাবন্তী অ্যালকেন। তাহলে যদি পরীক্ষা আসে উলফ কৃষ্ণার বিজারণের মাধ্যমে কোনটি প্রস্তুত করা যায়, অ্যান্সার হবে অ্যালকেন। ক্লিয়ার? এটা সম্পর্কে আর ডিটেলসে আমরা পড়বো না, শুধু এইটুকু জানবো কি তৈরি করা যায়, অ্যান্সার হবে অ্যালকেন, শেষ। আচ্ছা, এই যে ডিকার্বক্সিলেশন, এইটা থেকে মেডিকেল এই পর্যন্ত 4টা প্রশ্ন আসছে, 4টা। এইটা থেকে শুধুমাত্র 4টা প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, ঠিক আছে? এই 16-17তে প্রশ্ন আসছে, 17-18তে একটা প্রশ্ন আসছে, আর তার আগে 11-12তে ছিল, আর তারও আগে 3-4 সালে ছিল। তো এই জন্য এই বিক্রিয়াটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ডিকার্বক্সিলেশন একটু পাশে লিখে রাখো। ডিকার্বক্সিলেশনের আরেকটা হচ্ছে ডুমা বিক্রিয়া। বিজ্ঞানী ডুমা, কি বিক্রিয়া? ডুমা বিক্রিয়া, ডুমা, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা অবরোহ পদ্ধতি বলতে পারি, আরেকটা নাম অবরোহ। অবরোহ মানে যেটাকে কার্বন সংখ্যা কমানো হয়, যেটাই কার্বন সংখ্যা কমানো হয় তাকে বলা হয় কি? অবরোহ। হ্যাঁ, প্রিয়ন্তী সাহা, থ্যাংক ইউ। অ্যালকেন। আচ্ছা, খেয়াল করো, আমি একটা বিক্রিয়া লিখি, কি ছিল? বাকিগুলো একটু মুছে দেই। তাহলে ডিকার্বক্সিলেশনে কি? জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ। মনে করে একটা অ্যাসিড, তার সোডিয়াম লবণ, এর সাথে কি যোগ করতে হবে? সোডা লাইম। এই সোডা লাইমের সংকেত কি? এটাই আসছে 17-18তে। সোডা লাইমের সংকেত কি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এইটা পুরোটাই, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দুটো একসাথে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুটাকে একসাথে বলা হয় কি? সোডা লাইম। যদি এটা দেয়া হয় কি হবে বলো তো? এই সোডিয়াম এইটুকুকে নিয়ে বেরোয় যাবে, আর এই হাইড্রোজেন এখানে চলে আসবে। তাহলে এইটার সাথে হাইড্রোজেন যুক্ত হলে কি উৎপন্ন হবে? মিথেন। তাহলে হয়ে গেল অ্যালকেন। এটা দিয়ে বেনজিনও তৈরি করা যায়, যে কোনো যৌগ তৈরি করা যায়, ঠিক আছে? তাহলে এটার নাম কি? সোডা লাইম। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে সোডা লাইমের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, খেয়াল করো, মেডিকেলে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু বাংলা কথা আসে, বাংলা কথা। কিভাবে? যে সোডিয়াম ইথানয়েট, এটার নাম কি? আচ্ছা, এটা যে অ্যাসিড থেকে আসছে, না কি অবস্থা, এটা বারবার খুলে যাচ্ছে। দেখো, এটা কি? এটা কি এই অ্যাসিড থেকে আসছে না? এই অ্যাসিডটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন লবণ হয়ে যায় সোডিয়াম, তখন লবণের মানে পজিটিভ অংশ, মানে ধনাত্মক অংশ আগে লিখতে হয়। এই জন্য কী নাম হবে? সোডিয়াম ইথানয়েট। কী নাম হবে? সোডিয়াম ইথানয়েট। ওকে, ক্লিয়ার? সোডিয়াম ইথানয়েট। এই যে সোডিয়াম ইথানয়েটের সাথে আমরা সোডা লাইম যোগ করছি, তৈরি হয়েছে কি? খেয়াল করো তো, ছিল ইথানয়েট। আমার যে অ্যালকেনটা তৈরি হয়েছে সেটা কি আমার ইথেন হয়েছে, নাকি একটা কার্বন কমে গেছে? খেয়াল করো তো, ছিল 2 কার্বন, পাইছে কয় কার্বন? 1 কার্বন। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন ছিল যে সোডিয়াম ইথানয়েটকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়? তাহলে দেখছো, প্রথম কথা তোমাকে আগে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জানতে হবে, জানার পরে জানতে হবে যে বিক্রিয়ায় কোনটা থেকে কি তৈরি হচ্ছে। তাহলে উত্তর হবে মিথেন, ঠিক আছে? তাহলে সোডিয়াম ইথানয়েট থেকে কি তৈরি হবে? মিথেন। তাহলে বলো তো, আমি যদি এখানে সোডিয়াম ইথানয়েট না দিয়ে পরীক্ষায় যদি দেই সোডিয়াম প্রোপানয়েট, কি দিলাম? বললো পরীক্ষায় তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে জৈব যৌগের, সোডিয়াম প্রোপানয়েটকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? এবং সেখানে মনে করে 4টা অপশন দিয়ে রাখছে। কি কি অপশন? মিথেন, ইথেন, প্রোপেন, আর এটা হলো ইথিন। বলো অ্যান্সার কোনটা হবে? গুড, শ্রাবন্তী,
বঙ্কিম সরকার সূর্য, নাজিয়া রাফিয়া, থ্যাংক ইউ, সবাই সঠিক। ইথেন, কিন্তু বানানের দিকে একটু খেয়াল রাখবো আমরা। ইথেন বানানটা হবে ইংলিশে এইটা, ANE, ক্লিয়ার? ANE, অ্যালকেনের নামের শেষে ANE থাকে, অ্যালকেন, ঠিক আছে? ইথেন, কারণ শ্রাবন্তী ছাড়া আর সবার বানান ভুল হয়েছে, এই জন্য এই বানানটা দেখালাম। তাহলে লাস্টে ANE থাকবে। যদি এখানে আমি ENE দিয়ে দিই তাহলে তো হয়ে গেল ইথিন, সেটা তো তখন এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এই জন্য ইংলিশ নামটাও জানতে হবে। ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্নটা কিন্তু ইংরেজিতে হয়, কেমিস্ট্রির প্রশ্ন বেশিরভাগ কিন্তু ইংরেজিতে হয়। নামকরণ যেগুলো, জৈব যৌগের নামকরণ পোর্শন বা যেসব যৌগের নাম, এগুলো সবসময় ইংলিশে দেওয়া থাকে, এই জন্য এই নামটা খেয়াল করতে হবে। ANE দিলে অ্যালকেন, ENE দিলে অ্যালকিন, ঠিক আছে? হ্যাঁ শর্টকাট, ঠিক আছে ভাই, শর্টকাট মেরেছো, কিন্তু একটু বানানটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে একটা প্রশ্ন আমরা পেতে পারি পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডিকার্বোক্সিলেশন শেষ হলো। এরপরে দ্বিতীয়টা কি ছিল? হাইড্রোজেন সংযোজন। এটাও তো একটা ইম্পর্টেন্ট, আমরা এমনি পারবো। কি ছিল? ছিল আমাদের এই, যোগ করে দিলাম হাইড্রোজেন, হয়ে গেল ইথেন। ছিল আমার অ্যালকাইন, দিলাম হাইড্রোজেন, হয়ে গেল। প্রথম ধাপে কি হবে বলো তো? প্রথম ধাপে হবে অ্যালকিন, দ্বিতীয় ধাপে হবে অ্যালকেন। এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটুকু। এটা আমরা অ্যালকিনের প্রস্তুতিতে যে শিখবো। তাহলে এই বিক্রিয়াটা হতে গেলে হয় প্লাটিনাম লাগে, নাহলে নিকেল প্রভাবক লাগে, টেম্পারেচার লাগে 150 থেকে 200। বেনজিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে, সেটা লাগে 200। অ্যালকিনের ক্ষেত্রে লাগে 180, অ্যালকাইনের ক্ষেত্রে লাগে 150, কারণ আমরা জানি অ্যালকিন বেশি, এই জন্য, ঠিক আছে? তাহলে বেনজিনের ক্ষেত্রে কত লাগে? 200, এটা মনে রাখবো। বেনজিনের হাইড্রোজেন সংযোজনের তাপমাত্রা কত? অ্যান্সার কত হবে? 200, ঠিক আছে? অ্যান্সার কত? 200, শেষ। এরপরে আমরা দেখবো উডস। এরপরে যে বিক্রিয়াটা শিখবো তার নাম হচ্ছে উডস বিক্রিয়া, ঠিক আছে? উডস বিক্রিয়ায় মনে রাখতে হবে কি ব্যবহার করা হয়? অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয়। এটা কি? অ্যালকাইল হ্যালাইড। সেই হ্যালাইডের সাথে আমরা কি যোগ করব? একটা ধাতু ব্যবহার করব। এইটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন বিক্রিয়ায়, জৈব যৌগ দুটো বিক্রিয়া আছে, যেই দুটো বিক্রিয়ায় দুটো ধাতু ব্যবহার করা হয়। এই একটা বিক্রিয়া হলো, সেটা হলো উডস বিক্রিয়া, যেখানে কাকে ব্যবহার করা হচ্ছে? উডস বিক্রিয়ায় কোন ধাতু ব্যবহার করা হচ্ছে? সোডিয়াম। এরপরে আরেকটা বিক্রিয়া শিখবো, সেটা আসতেছে একটু পরে। বলো তো আরেকটা বিক্রিয়া কোনটা, দেখি কে জানো? তাহলে একটা বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া, যেখানে আমরা সোডিয়াম ব্যবহার করি। আরেকটা বিক্রিয়া আছে, সেটা অ্যান্সার করো দেখি তো, কে পারবে দেখি। তাহলে একটা বিক্রিয়া সোডিয়াম, আরেকটা বিক্রিয়া কি, সেটা কি ব্যবহার করা হয় দেখি, অ্যান্সার করো। তাহলে এখানে কি হবে বলো তো? এইটা 2 অণু অংশগ্রহণ করে, এটা ডাবল হয়ে যায়। তাহলে এটা হলো উডস বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য। তাহলে উডস বিক্রিয়া কি হয়ে যাচ্ছে? বারবার ডাবল হয়ে যাচ্ছে, ডাবল। তাহলে ডিকার্বক্সিলেশনে কি হচ্ছিল? কমে যাচ্ছিল। আর এখন যেটা শিখলাম সেটা হলো উডস, সেটা কি হয়ে যাচ্ছে? ডাবল হয়, বেড়ে যায়। এই প্রশ্নটাও কিন্তু মেডিকেল আসছিল একবার, এই প্রশ্নটাও একবার মেডিকেল আসছে, যে ইথাইল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবণীয় সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে কোন যৌগটি উৎপন্ন হবে? তাহলে আমার যে যৌগটা বলবে তাকে আমরা ডাবল করে দেব। যদি পরীক্ষায় প্রশ্ন করে ইথাইল ক্লোরাইড, তাহলে অ্যান্সার হবে বিউটেন। ছিল 2 কার্বন, হয়ে যাবে 4 কার্বন। বলো তো যদি আমার মিথাইল ক্লোরাইড থাকতো, তাহলে অ্যান্সার কি হবে? কি হলো? সেই উডস বিক্রিয়ার ওটা অ্যান্সার তো পেলাম না। হ্যাঁ, উডস দে বলে সোডিয়াম, তাহলে এর পরেরটা কি? কি পারবো না কেউ নাকি? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার বলো, ওইটা আমরা পরেরটাই শিখতেছি। বলো, যদি আমরা মিথাইল ক্লোরাইড নেই, তার সাথে শুষ্ক ইথারে যদি সোডিয়াম অ্যাড করি, তাহলে কি উৎপন্ন হবে? উডস ফিটিক। না, উডস ফিটিক না। উডস ফিটিকে তো আমরা কোনো ধাতু ব্যবহার করতেছি না, শুধু ধাতুর কথা বলছি। বলো এটার অ্যান্সার বলো। মিথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম দেবো, তাহলে এটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, ডাবল। তাহলে এটা ডাবল হলে কত হবে? 2 কার্বন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি?
2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? কি হলো, কমেন্ট করছি না কেন? আমরা কি ঝিমিয়ে গেছি সবাই? হ্যাঁ, ক্লাস করতে গিয়ে বোরিং লাগতেছে? হ্যাঁ বলো না। আশিকুর রহমান বলছে পটাশিয়াম না। গুড, দীপচয়ন থ্যাংক ইউ। তাহলে এটা ডাবল হয়ে যাবে, অ্যান্সার হবে ইথেন। তাহলে মেডিকেলের যে, হ্যাঁ স্বপ্নিল থ্যাংক ইউ, নাজিয়ারফে থ্যাংক ইউ। তাহলে মেডিকেলের যে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু বিক্রিয়া দিয়ে দেয় না, সেটা করে করে বাংলা কথা ব্যবহার করে। কি ব্যবহার করে? বাংলা কথা ব্যবহার করে, যে শুষ্ক ইথারে দ্রবীভূত মিথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? অ্যান্সারে থাকবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরকম 4টা বাংলা জিনিস দেওয়া থাকবে। তাহলে তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে। প্রিয়ন্তী, শ্রাবন্তী, হ্যাঁ সবাই সঠিক, ইথেন। ঠিক আছে, তাহলে এরকম দিলে আমরা পারবো তো পরীক্ষায়? এগুলো পারতে হবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। এইবার আসো তোমরা যেটা অ্যান্সার করতে পারোনি। তাহলে কি বলেছিলাম? যে উডস বিক্রিয়ায় ব্যবহার করা হয় সোডিয়াম। এবার একটা বিক্রিয়া শিখব, কি মনে পড়ে নাম? গ্রিগনার্ড বিকারক। বলো, গ্রিগনার্ড বিকারক তৈরিতে কোন ধাতুকে ব্যবহার করা হয়? গ্রিগনার্ড বিকারক তৈরিতে কোন ধাতুকে ব্যবহার করা হয়? বলো, তাড়াতাড়ি অ্যান্সার করো। এই মনে করো এইটা, এর সাথে একটা ধাতুকে যোগ করে সেই যৌগটা, আমাদের কাঙ্ক্ষিত যৌগটা তৈরি করা হয়। গুড আশফিয়া, থ্যাংক ইউ। ম্যাগনেসিয়াম। এই যে, তাহলে আমরা আগে শিখলাম উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় ব্যবহার করি সোডিয়াম, আর গ্রিগনার্ড বিকারক সেইখানে ব্যবহার করি এমজি, ম্যাগনেসিয়াম। নাজিয়া, দীপচয়ন থ্যাংক ইউ। ম্যাগনেসিয়াম। তো এই অ্যান্সার দেরি হচ্ছে কেন দিতে? এই যে, তাহলে তৈরি হয়ে গেল মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যৌগে যখন আমরা পানি যোগ করে দিব, কি যোগ করে দিব? পানি। তখন এখানে কি আছে? এইচ আছে, ওএইচ আছে। এই এইচটা এর সাথে যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে মিথেন। হয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্রিগনার্ড বিকারকের সাথে, এই যে গ্রিগনার্ড বিকারক, এর সাথে কি যোগ করলে অ্যালকেন পাওয়া যাবে? অ্যান্সার কি হবে? বলো, গ্রিগনার্ড বিকারকের সাথে কি যোগ করলে পাওয়া যাবে অ্যালকেন? গুড শ্রাবন্তী, থ্যাংক ইউ। পানি। নাজিয়া, থ্যাংক ইউ। পানি। তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে কি যোগ করলে অ্যালকেন পাওয়া যাবে? একটা হচ্ছে পানি, আরেকটা একটু লিখে রাখো অ্যালকোহল। ঠিক আছে, এটা বইতে নেই। তাহলে শুধু আমরা জানি পানি, এর সাথে আমরা এটা অ্যাড করে দিব, সেটা হচ্ছে অ্যালকোহল। তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা পানি বা অ্যালকোহল যোগ করি তাহলে আমরা পাবো অ্যালকেন। ওকে, দীপচয়ন, প্রিয়ন্তী সবাই সঠিক। তাহলে পানি ছাড়া আরেকটা হতে পারে অ্যালকোহল। অ্যালকোহল যোগ করলেও আমরা অ্যালকেনই পাবো। ঠিক আছে, ওকে আচ্ছা গুড। শাকিল মুন্সি, অনেকক্ষণ পরে দেখলাম। হ্যাঁ অ্যামিনো আছে, এটা সঠিক। এটা আমি আগে বলেছিলাম কিন্তু আজকাল বলিনি, শ্রাবন্তী জানে এই জন্য। অ্যামিন, তাহলে টোটাল 3টা ছিল, পানি, অ্যালকোহল, অ্যামিন। কিন্তু এত বেশি মনে রাখতে না পারলে পানি অ্যালকোহল মনে রাখলেই যথেষ্ট। এই জন্য আর আমি অ্যামিনটা বাদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে লাস্ট অফ অল আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটা মেডিকেলে না আসলেও তোমাদের ইন্টার পরীক্ষাতে আসবে, লিখে রাখো। কপাল ভালো থাকলে দুটোতেই আসতে পারে। ক্লিমেনসেন বিজারণ। দেখবা যখন বইতে পড়বা, হাজাইন আখতারের বইতে ক্লিমেনসেন বিজারণ এখানের পরে একটা এমসিকিউ দেওয়া আছে। ওই এমসিকিউটাও হলো বোর্ডের এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো, ক্লিমেনসেন বিজারণে, এটা তো একটা বিজারণ বিক্রিয়া তাই না? তাহলে আমরা কাকে ব্যবহার করব? বিজারক ব্যবহার করব। কি ব্যবহার করব? বিজারক।
সেই বিজারকটা কে দেখি, অ্যান্সার করো তো। ক্লিমেনসেন বিজারণে আমরা কাকে বিজারক হিসেবে ব্যবহার করি? এই যে কিছু কিছু বিক্রিয়ায় কে জারক কে বিজারক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়ায় মনে রাখতে হবে এই যে সিও মূলক, সিও, বলো তাড়াতাড়ি বলো, ক্লিমেনসেন বিজারণে বিজারক হিসেবে কাকে ব্যবহার করা হয়? ক্লিমেনসেন বিজারণে বিজারক হিসেবে কাকে ব্যবহার করা হয়? এর কাজটা কি বলো তো? আমি যদি এই ওটাকে সরায় এখানে দুটো হাইড্রোজেন আনতে পারি, দেখো তো, তাহলে কি আমার অ্যালকেন হয়ে যাচ্ছে না? কি হয়ে গেল? না, বারবার হাইড্রোজেন বলছো কেন? হ্যাঁ, জিঙ্ক অ্যামালগাম। তাহলে এই বিক্রিয়ায় যাকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়, খেয়াল করো, তাহলে আমরা যোগ করব কাকে? তাহলে ক্লিমেনসেন বিজারণে কাকে নেওয়া হয়? কতে কতে কার্বনিল যৌগ। তাহলে ক্লিমেনসেন বিজারণে আমরা নিব কার্বনিল যৌগ। কাদেরকে নিব? কার্বনিল যৌগকে নিব। এর সাথে আমরা যোগ করব হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেনটা আসবে কোথা থেকে? এই যে, এটা মনে রাখতে হবে পরীক্ষা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জিঙ্ক অ্যামালগাম লিখে রাখো, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। শাকিল মুন্সি, বঙ্কিম সরকার, শ্রাবন্তী, সবাই থ্যাংক ইউ। কিন্তু সাথে এই সেলটাও লিখতে হবে। তাহলে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাইলেই হবে আমার বিজারক। তখন কি হবে? এইখানে চলে আসবে হাইড্রোজেন। কে চলে আসবে? হাইড্রোজেন চলে আসবে। তাহলে তৈরি হয়ে যাচ্ছে কে? এই হয়ে গেল প্রোপেন। ছিল প্রোপানন, হয়ে গেল প্রোপেন। তাহলে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে আর কি, আগে দেখলাম যে কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বনিল মূলক বা অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। কোন মূলক? এই যে, তাহলে বিষয়টা কি হচ্ছে বলো তো? ছিল এই মূলকটা, যাকে আমরা কি বলতে পারি? কার্বনিল মূলক। কার্বনিল মূলক হয়ে যাচ্ছে কি? এই মূলকটার নাম কি? মিথিলিন। এটার নাম কি? তাহলে ছিল কার্বনিল, হয়ে যাচ্ছে কোনটা? মিথিলিন। এই যে যে চেঞ্জ হয়ে গেল, এইটাই হচ্ছে এই বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়, অ্যান্সার কি হবে? ক্লিমেনসেন বিজারক। ওকে, ক্লিয়ার? এই পাঁচটা হচ্ছে আমার অ্যালকেনের প্রস্তুতি। এই পাঁচটার মধ্যে সবগুলাই, মানে 2 নাম্বারটা ছাড়া বাকি 4টাই মারাত্মক ইম্পর্টেন্ট। এই পাঁচটা খুব ভালো করে মেমোরাইজ করবে, একটু বুঝে পড়বা এবং বুঝতে হবে যে কোনটা থেকে কোনটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? কোনটা থেকে কোনটা উৎপন্ন হচ্ছে এটা বুঝতে হবে। পরীক্ষা এইভাবেই প্রশ্ন আসবে। ওকে, হ্যাঁ, দ্বিতীয় কিছু বলতে চাচ্ছ ক্লিমেনসেন বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতিতে? তাহলে আমাদের অ্যালকেনের প্রস্তুতি শেষ হলো। আচ্ছা, অ্যালকেনের বিক্রিয়া থেকে আমার আসলে পড়ার কোনো দরকারই কিছু নেই। ওই যে আমরা বলছিলাম না বিক্রিয়ার ধরন, শুধু আমরা ধরনটা শিখে রাখবো তাইলেই হবে। ঠিক আছে? ধরনটা কি ছিল? একটা হলো সমানুকরণ বিক্রিয়া, একটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? যদি সূর্যালোকের উপস্থিতিতে হয় তাহলে হবে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতি হলে কি ধরনের বিক্রিয়া হবে? ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। আর নর্মাল প্রতিস্থাপন যদি হয় সেটা কি হবে? কি হবে? অ্যালকেনের সাধারণ প্রতিস্থাপন। কোন ধরনের প্রতিস্থাপন? অ্যান্সার করো। তাহলে সূর্যালোক বললে ফ্রি রেডিক্যাল, আর এটা বাদে যেটা, মানে বাদে যে কোনো প্রতিস্থাপন কোন ধরনের? ইলেকট্রোফিলিক, ফ্রি রেডিক্যাল না নিউক্লিওফিলিক? অ্যান্সার কি হবে? আচ্ছা, এবার আসো অ্যালকেনের শনাক্তকরণ। গুড, ইলেকট্রোফিলিক। নাজিয়া রাফিয়া, থ্যাংক ইউ। ইলেকট্রোফিলিক। আচ্ছা, যদি আমরা বিক্রিয়াগুলো একটু জানতে চাই, শুধু হেডিং দিয়ে একটু লিখে রাখো, বিক্রিয়া হলো 4টি বা 4 ধরনের বিক্রিয়া দেখায়। শুধু সূত্রটা আমরা জেনে রাখি। সূত্রটা হচ্ছে প্রত্যাশা। কি বিক্রিয়া? প্রত্যাশা। এর মধ্যে 4টা কথা আছে, যেটা 4টা হলো অ্যালকেনের বিক্রিয়া। তাহলে প্রতে হচ্ছে প্রতিস্থাপন, ততে হচ্ছে তাপীয় বিক্রিয়া, সতে হচ্ছে সমানুকরণ বিক্রিয়া,
আর আতে হচ্ছে অ্যারোমেটিকরণ। এই অ্যারোমেটিকরণ যারা একটু বেশি পড়তে চাও তারা পড়বে, অন্যদের দরকার নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, 40 অ্যাটমসফিয়ার চাপ লাগে, হয়ে যায় বেনজিন। হেক্সেন থেকে বেনজিন তৈরি হয়ে যায়, তাহলে অ্যারোমেটিক যৌগ হয়ে গেল, ছিল হেক্সেন হয়ে গেল বেনজিন। এই জন্য এটার নাম হচ্ছে অ্যারোমেটিকরণ, ঠিক আছে। তাহলে এই চারটা: প্রতিস্থাপন, সমানকরণ, তাপীয় বিক্রিয়া, অ্যারোমেটিকরণ, শেষ। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট পয়েন্ট ছিল কি? শনাক্তকরণ। কি ছিল? শনাক্তকরণ। আচ্ছা, অ্যালকেনের শনাক্তকরণ। আচ্ছা, তোমরা আমাকে কেউ মার্শ গ্যাসের সংকেত বলতে পারবে? মার্শ গ্যাস বলো তো একটু। মার্শ গ্যাস, এটার সংকেত কি? দেখি, লিখে দেখো তাড়াতাড়ি। তাহলে অ্যালকেনের যদি আমরা শনাক্তকরণ বলি, স্পেশালভাবে কিছুই নাই, স্পেশালভাবে কিছুই নাই। শুধু একটা জিনিস মনে রাখবো, হ্যাঁ সবাই ইলেকট্রোফিলিক বলেছো, থ্যাংক ইউ। প্রিয়ন্তী, স্বপ্নীল, নাজিয়া রাফিয়া, সবাই সঠিক। আমাকে এটার অ্যান্সার বলো, মার্শ গ্যাসের সংকেত কি? গুড আশফিয়া, ভেরি ভেরি গুড। মার্শ গ্যাসের সংকেত, এটা অ্যান্সার করছো, খুবই ভালো, খুবই ভালো। তাহলে মার্শ গ্যাসের সংকেত হচ্ছে মিথেন। তাহলে মিথেনের ম, মার্শ গ্যাসের ম, ঠিক আছে। হ্যাঁ দীপচায়ন, থ্যাংক ইউ। মিথেন, তাহলে মার্শ গ্যাস হচ্ছে মিথেন। এই যে মিথেন, এই মিথেনের শনাক্তকরণের জন্য একটা স্পেশাল পরীক্ষা আছে, সেটা নাম হচ্ছে স্ক্রিভারের বিকারক। কি নাম? স্ক্রিভারের বিকারক। স্ক্রিভারের বিকারক, জাস্ট নামটা জেনে রাখো, সঞ্জিত স্যারের বইতে আছে, সঞ্জিত কুমার গুহ। হ্যাঁ, অনেকেই আজকে শুনতেছো, অনেকেই পেরেছো, সবাইকে ধন্যবাদ। ঐশী তাসনিম, থ্যাংক ইউ। CS4, শাকিল মুন্সি, নাজিয়া রাফিয়া, সবাই সঠিক। এই যে মনে রাখবে, মিথেনের একটা শনাক্তকারী বিক্রিয়ার নাম হচ্ছে স্ক্রিভারের বিকারক পরীক্ষা, ঠিক আছে। স্ক্রিভারের, এটার আশা করি এটার নাম তোমরা প্রথম শুনতেছো, স্ক্রিভারের বিকারক। এইটা দিয়ে কাকে শনাক্ত করা হয়? মিথেনকে। ওকে, গেল আমাদের অ্যালকেন শেষ। এবার আসে অ্যালকিন। অ্যালকিন, তাহলে একই রকম ভাবে প্রথমে আসে সংকেত। এই তাড়াতাড়ি লেখো তো, তাড়াতাড়ি লেখো। অ্যালকেনের সাধারণ সংকেত লিখবা, তারপরে লিখবা কি? অ্যালকেনের কার্যকরীমূলক। অ্যালকিন সাধারণ সংকেত, কার্যকরীমূলক এবং সমানতা। মানে অ্যালকিন পড়লে অ্যালকাইনের আর কিছু বাকি থাকে না, শুধু একটা জিনিস ছাড়া। এই জন্য আমরা শেষ করে ফেলবো তাড়াতাড়ি, ঠিক আছে। এটা শিখতে পারলে আমাদের মেইন তিনটা জিনিস, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এটা শেষ হবে আর কি, ঠিক আছে। ওকে, CnH2, নাজিয়া রাফিয়া, প্রিয়ন্তী সাহা, এই শাকিল মুন্সি, কি করলো এটা? CnH2 প্লাস 2 অ্যালকেন, অ্যালকিন লিখতে বলছে, অ্যালকিন। সাধারণ কার্যকরীমূলক, সমানতা লেখো, সমানতা। আর বিক্রিয়ার ধরন, তাড়াতাড়ি এই চারটা অ্যান্সার করে দাও ফার্স্ট। তাহলে কার্যকরীমূলক আমরা কি জানলাম? হ্যাঁ, ঐশী তাসনিম, আসফিয়া, সবাই সঠিক। স্বপ্নিল আব্দুল্লাহ সঠিক। CnH2। তাহলে আমরা কার্যকরীমূলক সবাই জানি। এরপরে লেখো কার্যকরীমূলক কোনটা? এটা তো আমরা সবাই জানি, বলার কিচ্ছু নাই। দ্বিবন্ধন, শেষ। সমানতা বলো, অ্যালকিন কোন ধরনের সমানতা দেখায়? দীপচায়ন, ঐশী, শাকিল মুন্সি, সবাই সঠিক। বলো, এইটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যালকিন কোন ধরনের সমানতা দেখায়। অ্যালকিন কার্যকরীমূলক বাদ দাও, এবার সবাই সমানতা লিখো তাড়াতাড়ি। অ্যালকিন কোন ধরনের সমানতা দেখায়? খুব ফাস্ট লিখে ফেলো। ইয়েস, শাকিল মুন্সি, থ্যাংক ইউ। জ্যামিতিক, ওই যে 80-তে অবশেষে, সেই অবশেষে। তাহলে একটা হচ্ছে জ্যামিতিক, যাকে আমরা সিস্টেন্স নামে চিনি, আরেকটা কি? অবস্থান।
এই দুইটা, তাহলে একটা হতে পারে জ্যামিতিক, আরেকটা হতে পারে অবস্থান সমানতা। আচ্ছা, বিক্রিয়ার ধরন, এই প্রশ্নটা পারতেই হবে। সেটা হচ্ছে অ্যালকিনের বিক্রিয়ার ধরন কোন ধরনের? এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি সংযোজন বিক্রিয়া, এটা কি ইলেকট্রন আকর্ষী নাকি কেন্দ্রাকর্ষী? তাড়াতাড়ি। গুড, নাজিয়া নাফিয়া এবং জ্যামিতিক সমানতা দীপচয়ন, এইটাই সঠিক অ্যান্সার। শ্রাবন্তী, এইটাই সঠিক। এইভাবে বলতে হবে যে অবস্থান এবং জ্যামিতিক দুটো একসাথে। শুধু জ্যামিতিক বললে যেমন ভুল হবে, শুধু অবস্থান বললেও ভুল হবে। তবে পরীক্ষায় জ্যামিতিক দিয়ে বেশি প্রশ্ন হবে, এটা শিওর থাকো। যদি কোনো অ্যালকিনের কথা বলে যে এটা কোন ধরনের সমানতা দেখায়, তাহলে অ্যান্সার বেশিরভাগ জ্যামিতিকই থাকবে, আর না থাকলে তখন অবস্থান। ঠিক আছে? শাকিল মুন্সি, শুধু সংযোজনে তো আমি খুশি নই, এটা বলতে হবে কোন ধরনের সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? হ্যাঁ, যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া সেটা তো ঠিক আছে, কিন্তু কোন ধরনের? করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। আর ক্লাস কি বোরিং লাগতেছে নাকি বেশি? শাকিল মুন্সি যেটা অ্যান্সার করেছে ভুল হয়েছে। শ্রাবন্তী, নাজিয়া রাফিয়া, বোথ আর কারেক্ট। যখন দুইটা জিনিসই একই থাকবে কার্বন, তখন সেই ক্ষেত্রে ইলেকট্রোফিলিক বিক্রিয়া হবে। তাহলে সংযোজন, এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই। ছিল দ্বিবন্ধন, বন্ধন ভেঙে যে দুইটা হাত তৈরি হলো, দুইটা জিনিস এসে যুক্ত হবে, তাহলে কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কিন্তু কোন ধরনের? এটা হবে ইলেকট্রোফিলিক। ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের সংযোজন? ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক সংযোজন। তাহলে আমাকে একটু বলো তো, হ্যাঁ শাকিল মুন্সি, থ্যাংক ইউ। তাহলে আমাকে একটু বলো তো যে নিউক্লিওফিলিক সংযোজন কোনটা হবে? তাহলে আমরা জানলাম, আচ্ছা শুধু অ্যালকিন নয়, অ্যালকাইনেও কিন্তু একই কথা। অ্যালকাইন এবং অ্যালকিন দুইটা হচ্ছে ভাইরা ভাই, ঠিক আছে? একই জিনিস, ও যে বিক্রিয়া দেখাবে এও একই জিনিস দেখাবে, কোনো পার্থক্য নাই। তাহলে দুইজনেই কোনটা দেখাবে? ইলেকট্রোফিলিক সংযোজন। ওই যে বলে দিছি প্রিয়ন্তী সাহা, যে কীভাবে বুঝবে, সরি শাকিল মুন্সি, যদি দুইটা একই জিনিস থাকে তাহলে সেটা হবে ইলেকট্রোফিলিক, সহজ কথা। আর যদি দুইটা ভিন্ন জিনিস থাকে, কি থাকে? ভিন্ন। খেয়াল করো, এই যে এখানে কি দুইটা একই জিনিস? এখানে কি দুইটা একই জিনিস? না, কারণ এখানে কি হবে? এর তড়িৎ-ঋণাত্মকতা কত? অক্সিজেনের 3.5, কার্বন কত? 2.5। তাহলে ইলেকট্রনকে নিচের দিকে টানবে, অক্সিজেন টেনে নিবে, তাহলে এটা ডেল্টা মাইনাস, এ হবে ডেল্টা প্লাস। এই জিনিসটা কিন্তু এখানে সেভাবে হয় না। এই জন্য যদি কার্বনিল মূলক হয়, যেটা অ্যালডিহাইড আর কিটোন, তারা দেখাবে নিউক্লিওফিলিক। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ দীপচয়ন, শ্রাবন্তী, থ্যাংক ইউ। অ্যালডিহাইড কিটোন, তাহলে এই যে অ্যালডিহাইড আর এই যে কিটোন, এরা দেখাবে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। খুব ভালো করে লিখে রাখো, নোট করে পয়েন্ট দিয়ে রাখো, যে অ্যালকিন, অ্যালকাইন এরা দেখাবে ইলেকট্রোফিলিক সংযোজন, আর অ্যালডিহাইড কিটোন এরা দেখাবে নিউক্লিওফিলিক সংযোজন। ঠিক আছে? ওই যে আগে খেয়াল করো, আমরা অ্যালকেন দুটো তো একই জিনিস ছিল, কার্বন কার্বন। বেনজিন দুটাই কার্বন কার্বন, এই জন্য ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কিন্তু যখন আমরা অন্য জিনিস আনলাম, হ্যালাইড আনলাম, হাইড্রক্সাইড আনলাম, তখন কি অন্য জিনিস নিয়ে আসলাম, তখনই তো নিউক্লিওফিলিক হয়ে গেল। তার মানে যদি দুইটা একই হয় তাহলে সেটা হবে ইলেকট্রোফিলিক, আর যদি ভিন্ন কেউ থেকে থাকে তাহলে সেটা হবে নিউক্লিওফিলিক। সেটা প্রতিস্থাপনের বেলায়ও যেমন সত্য, সংযোজনের বেলায়ও সত্য। তাহলে সংযোজনের আরেকটা নামই হলো যুত বিক্রিয়া। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু বুঝলাম এই মেকানিজম থেকে প্রশ্ন আসবেই, বিফলে মূল্য ফেরত। গত বছরও ছিল, এবছরও থাকবে।
তাহলে আমরা সাধারণ সংকেত জানলাম, কার্যকরীমূলক জানলাম, সমানুতা জানলাম, বিক্রিয়ার ধরন জানলাম। এবার পরের পয়েন্ট কি ছিল? প্রস্তুতি। আচ্ছা, অ্যালকিনের প্রস্তুতি থেকে আমাদের আসলে দুটো জিনিস জানলেই যথেষ্ট, বেশি দরকার নেই। আমরা কি দেখবো? দুইটা। ঠিক আছে, এক নম্বরে হচ্ছে লেখো কি লিখছি? অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদন। মনে আছে তো সেই নিরোধক কি জিনিস? নিরোধক হচ্ছে সেই জিনিস বা সেই একটা যৌগ বা পদার্থ যা কোনো যৌগ থেকে পানি শুষে নিতে পারে। কি করতে পারে? পানি শুষে নিতে পারে। তাহলে কার থেকে নিচ্ছে? অ্যালকোহল থেকে নিচ্ছে। খেয়াল করো, এই যে মনে করো আমাদের অ্যালকোহল, এই যে এখানে ওএইচ আছে না, আর এখানে হাইড্রোজেন আছে না, তাহলে কি খুব সহজেই হাইড্রোজেন আর ওএইচ মিলে পানি তৈরি হবে। সেই পানিটা যদি কেউ বের করে নিতে পারে তাহলে তো এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। তাহলে সেই কাজটা কে করবে? কোনো একটা প্রভাবক করবে। সেই প্রভাবকটাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই প্রভাবকটা হতে পারে সালফিউরিক অ্যাসিড, সেই প্রভাবকটা হতে পারে অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, একটু লিখে দেখাও তো, অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক নামটা আমরা যেটা জানি, মানে যে নামে এদেরকে আকরিক হিসেবে পাওয়া যায়, সেই নামটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক নামটা কি বলো দেখি, কমেন্ট করো তো তাড়াতাড়ি। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক নাম, ঠিক আছে? তাহলে এই দুইটাকে ব্যবহার করে আমরা এটা থেকে পানি বের করে নিয়ে আসতে পারি। পানি বের করে নিয়ে আসলে কি হয়ে যাবে? এই যে আমাদের তৈরি হয়ে গেল অ্যালকিন। এই প্রশ্নও কিন্তু মেডিকেল আসছে অনেকবার। এইখানে একটা টেম্পারেচারের বিষয় আছে, 160 থেকে 70। আর আমি দুইটা বিক্রিয়াকে একটু এক করে দেখালাম। এটা এক ধরনের বিক্রিয়া, এটা আর এক ধরনের, কিন্তু আমি দুইটাকে একসাথে করে দেখাচ্ছি। ঠিক আছে? নাজিয়া রাফিয়া, বক্সাইড নয়, বক্সাইডের সাথে পানি থাকবে 2 অণু। এটাই তো কোনো পানি নাই, এটা Al2O3। হ্যাঁ, সবাই বক্সাইড বলছে, ভুল হচ্ছে কিন্তু। সবাই ধুমায় বক্সাইড আনসার করতেছে। নো নো নো, এটা নাম হচ্ছে অ্যালুমিনা। বুঝেছি? অ্যালুমিনাতে কোনো পানি থাকবে না, কিন্তু যখন পানি চলে আসবে 2 অণু, তখন সেটা হচ্ছে বক্সাইড। বুঝতে পারছি? তাহলে অ্যালুমিনাতে কোনো পানি নাই, বক্সাইডে 2 অণু পানি আছে। গুড, দীপচয়ন সঠিক, অ্যালুমিনা। ঠিক আছে? তাহলে এই যে বিক্রিয়াটা, সালফিউরিক অ্যাসিড দিলাম, তৈরি হলো অ্যালকিন। এইখানে একটু নোট করে ব্র্যাকেটে লিখে রাখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের পরিমাণটা হবে বেশি, তাপমাত্রা হবে 160 থেকে 70, তাহলেই অ্যালকিন তৈরি হবে। কিন্তু যদি এর উল্টা হয়, অ্যালকোহল বেশি, অ্যালকোহল বেশি আর তাপমাত্রা একটু কম, 140, তাহলে কিন্তু তখন আর অ্যালকিন তৈরি হবে না, তখন তৈরি হয়ে যাবে ইথার। তাহলে কিন্তু এটা কিন্তু আমরা ইথারের একটা প্রস্তুতিও দেখে ফেললাম, মানে একসাথে দুটো। তাহলে যদি অ্যাসিড বেশি হয় তাহলে হবে অ্যালকিন, আর যদি অ্যালকোহল বেশি হয় তাহলে হবে ইথার। মনে থাকবে, এই প্রশ্ন কিন্তু আসছে মেডিকেল আগে। প্রশ্নটা হচ্ছে বাংলা কথা, কেমন? যে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করা হলো, তাহলে কোন যৌগটি উৎপন্ন হবে? অ্যান্সার কি হবে? ইথিন। প্রশ্নটা আরেকভাবেও আসছে, এই যে বিগত 16-17 আসছে, সেটা সেইভাবে যে ইথানল থেকে ইথিন প্রস্তুত করতে গেলে নিচের কোনটি ব্যবহার করতে হবে? বলে অ্যান্সার কি হবে? প্রশ্নটা ভালো করে শোনো। ইথানল থেকে ইথিন প্রস্তুত করতে গেলে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে? তাহলে অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি একটু কমেন্ট করো সবাই। ইথানল থেকে ইথিন প্রভাবক হিসেবে কাকে লাগবে? বলো কাকে লাগবে? এই যে আমি দুটো লিখেই রাখছি। গুড, শাকিল মুন্সি, থ্যাংক ইউ। সালফিউরিক অ্যাসিড।
এই প্রশ্নটা 2 বার আসছে। হ্যাঁ, সালফিউরিক, শুধু কথা পরিবর্তন করে সালফিউরিক অ্যাসিড অ্যান্সার। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, নাজিয়া রাফিয়া, থ্যাংক ইউ, দীপচর, সবাই সঠিক, সালফিউরিক অ্যাসিড। তাহলে একটা শিখলাম আমরা সালফিউরিক অ্যাসিড, সরি অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদন। ওকে, 2 নাম্বার যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড থেকে। বুঝতে ভাই, এই বিক্রিয়াটা তো পরিচিত পরিচিত লাগতেছে। হ্যাঁ, এই বিক্রিয়াটা তো আমরা একটা ক্ষার দিয়ে করেছিলাম এর আগে। ওই যে প্রথমেই শিখলাম আজকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো এখানেও 2টো বিক্রিয়া আছে। তাহলে একটু আগে যেমন আমরা 2টো শিখলাম যে অ্যাসিড বেশি হলে অ্যালকিন, অ্যালকোহল বেশি হলে ইথার। এখানেও একটা কথা আছে, 2টো বিক্রিয়া একসাথে লিখবে, খুব ভালো করে বুঝবে। এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এর সাথে আমরা যোগ করব কাকে? ক্ষার। এই ক্ষারটা কি ধরনের, এর উপর নির্ভর করে বিক্রিয়া 2 ধরনের হবে। যদি ক্ষারটা অ্যালকোহলীয় হয়, ALC, এর মানে কি অ্যালকোহলীয়, এর মানে কি অ্যালকোহলীয়। যদি অ্যালকোহলীয় হয় তাহলেই তৈরি হবে আমার অ্যালকিন। তার মানে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? লিখে রাখো এখানে বড় করে, এই বিক্রিয়াটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা ক্ষার দেই, সেটা কি ধরনের ক্ষার? অ্যালকোহলীয়, তাহলে হবে অপসারণ বিক্রিয়া। এইবার একটু বলো তো, মাথা ঘুরিয়ে মাথা খাটিয়ে বলো তো, যদি এখানে আমরা জলীয় ক্ষার দেই, AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, জলীয়, যদি আমরা জলীয় ক্ষার দিই তাহলে কি উৎপন্ন হবে? তাড়াতাড়ি বলো, যদি আমরা জলীয় ক্ষার দিই তাহলে কি উৎপন্ন হবে? গুড, শাকিল মুর্শিদ, ভেরি ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি বলা হয়েছে, যদি অ্যালকোহলীয় নেওয়া হয় তাহলে হবে অপসারণ বিক্রিয়া, তৈরি হবে অ্যালকিন। আর যদি জলীয় নেওয়া হয় তাহলে বিক্রিয়া হবে এই যে আমরা যেটা একটু আগে শিখছি, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কি ধরনের প্রতিস্থাপন? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তৈরি হয়ে যাবে কি? তৈরি হয়ে যাবে অ্যালকোহল। এই যে একে প্রতিস্থাপন করে বসবে এখানে, ও এইচটা বসে যাবে, হয়ে গেল অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে সেই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে দেখছো এখানে 2টো জিনিস ছিল, একটা হলো প্রভাবকের নিরোধন থেকেও 2টো বানানো যায়, আবার অ্যালকাইল হ্যালাইড থেকেও আমরা 2টো জিনিস পাচ্ছি। এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি করতে গেলে লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। আর একটা বিক্রিয়া ওই যে বলতেছিলাম একটু আগে, যে ওই যে বিক্রিয়াটা আমরা ওইখানে বন্ধ করে দিব, সেটা কি? অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে, ওই যে দেখো অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, বললাম না প্রথম ধাপে আমাদের অ্যালকিন তৈরি হবে, পরের ধাপে হবে হচ্ছে অ্যালকেন। কিন্তু আমরা কি করব? এইটুকে স্টপ করে দিব, বন্ধ করে দিব। তাহলে এমন কিছু যোগ করতে হবে যাদেরকে দিলে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তারা কি? এইটাই হচ্ছে পরীক্ষায় আসে, এই যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। ওকে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। এইখানে বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ। মানে কি? সে বিক্রিয়াটা এখানে বন্ধ করে দিবে, বিক্রিয়াটার সামনে যেতে দিবে না। তাহলে বিক্রিয়া যে বন্ধ করে দিল, এটাই হচ্ছে প্রভাবক বিষ। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পরীক্ষা আসবে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতিতে কোনটি প্রভাবক বিষ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে প্রভাবক বিষ হিসেবে কাকে ব্যবহার করা হয়? অ্যান্সার কি হবে? তাহলে আমাদেরকে প্রস্তুতি এই 3টাই শিখতে হবে, অ্যালকোহলীয় প্রভাবকের নিরোধন, অ্যালকাইল হ্যালাইড থেকে ক্ষারের সাথে বিক্রিয়া, আর হচ্ছে অ্যালকাইন থেকে। তাহলে অ্যান্সার হবে প্রভাবক বিষ। যদি বলা হয় তাহলে কিন্তু প্যালাডিয়াম বলা যাবে না। ভালো করে শোনো কথাটা, পরীক্ষায় যদি আসে প্রভাবক বিষ কোনটি, অ্যান্সার হবে শুধু বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক আর প্রভাবক বিষ হচ্ছে বেরিয়াম সালফেট।
বুঝতে পারছি শাকিল মুন্সি? শুধু অ্যান্সার হবে বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বললে ভুল হবে। আর প্যালাডিয়াম হচ্ছে পিডি, PA নয়। ওকে, এগুলো ক্লিয়ার করতে হবে কিন্তু। এই গেল আমাদের প্রস্তুতি। আচ্ছা, অ্যালকিনের বিক্রিয়ার মধ্যে দুই একটা জিনিস শিখবো আমরা, আর কিছু নাই তেমন। ওটা দিয়ে আমরা শেষ করবো আজকে। তাহলে এবার আসো 5 নম্বর পয়েন্টে ছিল আমাদের বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকাইনের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে, মনে রাখার জন্য মনে রাখবো আমরা, জুত জারণ পলিমারকরণ। জুত জারণ পলিমারকরণ। কি বিক্রিয়া? জুত জারণ পলিমারকরণ। শেষ। এই যে জারণ বিক্রিয়া, সেটাই হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। তাহলে অ্যালকিনের যে জারণ বিক্রিয়া, সেটাই হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। বলতো জারণ বিক্রিয়ায় কাকে ব্যবহার করা হয়? জারণ বিক্রিয়ায় কোন যৌগটা ব্যবহার করা হয় একটু বলো তো, আনসার করো। তাহলে জুত বিক্রিয়া, আমরা কোন ধরনের জুত বিক্রিয়া বলছি? ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। এখানে আমাদেরকে শিখতে হবে মার্কনিকভ আর হচ্ছে খারাস। মার্কনিকভ এবং খারাস, এই দুইটা জানতে হবে। মার্কনিকভ কোথায় হবে? মাঝখানে যুক্ত হবে, আর খারাস কোনায় যুক্ত হবে। তাহলে খারাস হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। খারাস হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর মার্কনিকভ হচ্ছে সেই ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়া। ঠিক আছে, সেই ইলেকট্রন আকর্ষী জুত বিক্রিয়া। কই বললে না তো যে শনাক্তকারী বিক্রিয়ায় কাকে ব্যবহার করা হয়? অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়ায় কাকে ব্যবহার করা হয়? একটা হচ্ছে ব্রোমিন পানি, আর একটা হচ্ছে বেয়ার বিকারক। এই বেয়ার বিকারকে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যেটাই হলো জারণ বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, ব্রোমিন পানি আর বেয়ার বিকারক। ওকে, তাহলে মার্কনিকভ এবং খারাস ফ্রি রেডিক্যাল, এটা আমরা জানি। আর পলিমারকরণটা ওই যে ইথিলিন, পলিথিলিন, পলিপ্রোপিলিন, এইসব প্রস্তুতি আর কি, হয়তো খুব একটা দরকার নেই। তবে জুত বিক্রিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে যেটা থেকে তোমাদের স্টেম হবে, সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ একটু লিখে রাখো ভালো করে। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, থ্যাংক ইউ দীপচায়ন আর শাকিল মুন্সি। তাহলে ওজনীকরণ মনে রাখবা, যদি অ্যালকিন হয় তাহলে ওজনীকরণে কি তৈরি হবে? অ্যালডিহাইড আর কিটোন। তবে মনে রাখতে হবে কিটোন তখনই হবে যদি শাখা থাকে। কি থাকে? শাখা থাকে। শাখা না থাকলে কিটোন হবে না। তাহলে অ্যালডিহাইড আর কিটোন, এটা হচ্ছে কার ক্ষেত্রে? অ্যালকিনের ক্ষেত্রে। কিন্তু যদি অ্যালকাইন হয়, আচ্ছা কি প্রশ্ন করছো? কেউই থাকবে না? হ্যাঁ থাকবে। তাহলে অ্যালকাইনের দিলে কি হবে? অ্যাসিড হবে। তাহলে ওজনীকরণ এটা মনে রাখবো, যদি আমরা অ্যালকিনের ওজনীকরণ করি তাহলে পাবো অ্যালডিহাইড কিটোন, আর যদি অ্যালকাইনের ওজনীকরণ করি তাহলে পাবো অ্যাসিড। কিভাবে সেটা বের করা যায় একটু দেখি একবার। কার পরীক্ষায় তো এটা দিয়ে প্রশ্ন আসবে। মনে করো আমাকে এটা দিয়ে দিছে, এটার ওজনীকরণ বিক্রিয়া। তাহলে কি হবে? আমি মনে রাখবো দ্বিবন্ধনের এই পাশে যেটা আছে তার সাথে একটা অক্সিজেন যোগ করে দিব, আর দ্বিবন্ধনের এই পাশে যে আছে তার সাথে একটা অক্সিজেন যোগ করে দিব। তাহলে দেখো তো দুটোই কি অ্যালডিহাইড হয়ে গেল না? তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে কিটোন কখন হবে? কিটোন তখনই হবে যদি এরকম একটা নিচে একটা শিকল থাকে। এই যে মনে করো এই যৌগটা, তাহলে আমি যদি এটাকে অক্সিজেনের সাথে যোগ করি, তাহলে এইখানে অক্সিজেন যোগ করলে কি হচ্ছে দেখো তো, এটা একটা কিটোন হয়ে যাচ্ছে না? আর এখানে যদি একটা অক্সিজেন যোগ করি তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে না? এটা অ্যালডিহাইড, ইথানল, আর এটা প্রোপানল। তাহলে কিটোন কখন হবে? শিকল থাকতে হবে, একটা শিকল।
তাহলে পার্শ্ব শিকল না থাকলে সেটা কিটোন হবে না, তাহলে সেটা কী হবে সবসময়? অ্যালডিহাইড হয়ে যাবে। যে কোনো যৌগ দেখে তোমাদেরকে বুঝতে হবে। তাহলে নেক্সট দিন আচ্ছা এখানে একটা বাড়ির কাজ লিখে নাও। সেই বাড়ির কাজটা হচ্ছে যে 1 লেখো প্রোপিন, 2 নম্বরে লেখো 2 মিথাইল বিউটিন 2, আরেকটা লেখো হচ্ছে 2 মিথাইল প্রোপিন। এই 3টা যৌগের ওজনীকরণ বিক্রিয়া করবে তোমরা। এই 3টা যৌগের ওজনীকরণ বিক্রিয়া করে তোমাদেরকে বলতে হবে যে কি কি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। যে নোটটা করবে সেই নোটে এইগুলো সুন্দর করে লিখে কমপ্লিট করবে। এর উপর যাদের সঠিক হবে তারাই কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারগুলো পাবে। ঠিক আছে, এই 3টা প্রোপিন, 2 মিথাইল প্রোপিন আর 2 মিথাইল বিউটিন 2। ঠিক আছে, ওকে। আর লাস্টে হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া তো আমরা বলেই ফেলছি, ব্রোমিন পানি আর বেয়ার বিকারক। ব্রোমিনের কি হবে? লাল রংটা চলে যাবে। আর বেয়ার বিকারকটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটা প্রশ্ন, তাহলে এই বিক্রিয়া কিন্তু অ্যালকাইনও দেখাবে। এই যে শনাক্তকারী বিক্রিয়া এটা কে দেখাবে? এটা কিন্তু বোথ ফর অ্যালকিন প্লাস অ্যালকাইন, দুইজনেই দেখাবে। ঠিক আছে, ওকে। এখন একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল মেডিকেলে যে KMnO4 এই যৌগটির সাথে নিচের কোনটি বিক্রিয়া করবে না? অপশনগুলো খেয়াল করো। তাহলে প্রশ্নটা আবার খেয়াল করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে নিচের কোনটি কোনো বিক্রিয়া করবে না, এটা অ্যান্সার করো। এই প্রশ্নটা পরীক্ষা আসছিল মেডিকেল একবার। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের কাজ হচ্ছে বাসার কাজ, এই অ্যালকাইনটাকে সুন্দর করে সাজায় লিখবা। সাধারণ সংকেত, সমানুতা, কার্যকরীমূলক, বিক্রিয়ার ধরন এবং কী কী বিক্রিয়া হতে পারে। প্রস্তুতির ক্ষেত্রে একই রকম, শুধু ওইখানে আমরা একটা হ্যালোজেন ছিল আর এখানে আমরা 2টো হ্যালোজেন নিব। ওই যে অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এই যে CH3 CH2X নিয়েছিলাম না, এবার কি করবো, এখানেও আরেকটা হ্যালোজেন নিব, নিয়ে আবার ক্ষার যোগ করে দিব, ওই যে অ্যালকোহলীয়। তাহলে দুটোই সরে যাবে, এখানে 3টে বন্ধন চলে আসবে, এটাই হয়ে যাবে আমাদের অ্যালকাইন। এই একটা প্রস্তুতি জানলেই হয়, আর দরকার। এইখানে যদি 2টো হ্যালোজেন একই পাশে থাকে তাহলে ভিসিনাল, ওই যে সিসের মতো, এটাকে বলা হয় ভিসিনাল। আর যেটা ট্রান্স ছিল সেটাকে বলা হয় জেমিনাল। তাহলে ভিসিনাল, জেমিনাল, এই 2টা হলো অ্যালকাইনের প্রস্তুতি। বিক্রিয়াতে দরকার নেই সেভাবে কিছু, শুধু শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। আরেকটা মনে রাখবো, প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটু দেখবা। আর অ্যালকাইন হচ্ছে অম্লধর্মী, অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, এই কথাটা লিখে রাখবো। ঠিক আছে, হ্যাঁ, প্রিয়ন্তিশা, আশফিয়া, সবাই সঠিক। তাহলে যারা অসম্পৃক্ত না তারাই শুধুমাত্র বিক্রিয়া করবে না, আর বাকি সবাই করবে। ঠিক আছে, আচ্ছা, অ্যালকেনের পাশে নামটা লিখে রাখো, প্যারাফিন। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন। আর অ্যালকিনকে বলা হয় কি? অলেফিন। এই 2টা নাম লিখে রাখো। ঠিক আছে, তাহলে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন আর অ্যালকিনকে বলা হয় অলেফিন। ওকে, তাহলে এইটুকুই থাকলো। যেগুলো বাড়ির কাজ সুন্দর করে এইগুলো লিখবে, অ্যালকাইনটা সুন্দর করে সাজাবে। ওকে, আর অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া, এটা তোমাদের বাড়ির কাজ, HW। এই কয়টা বাড়ির কাজ দিয়ে তোমরা খুব সুন্দর করে নোট করে আজকে সময় নাও, কালকে বিকালের মধ্যে জমা দিলেই হবে। ঠিক আছে, কালকে বিকাল বা রাত, কালকে রাতের মধ্যে দিলেই হবে, যেহেতু বেশি টপিক তো সুন্দর করে সাজাও। আমি একটা পোস্ট দিয়ে দিব। ঠিক আছে, তো ভালো করে পড়বা। অ্যালকাইন থেকে মেডিকেলও প্রশ্ন আসে, ইন্টারে তো আসবেই, এস্টেমও থাকবে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।